আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো একটু বলে দিবা যে শোনা যাচ্ছে কিনা। দেখো এতটুকু আছে নাকি? আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি তোমাদের এখানে। দাঁড়াও, সকলে একটু ওয়েট করো, আমি একটু সময় নিচ্ছি আর কি। দেখো তো কতটুকু দিয়েছে। আচ্ছা, আমি একটু দেখি। হুম হয়েছে। আর একটু এটা কি করবা, এইদিকে আনো আর একটু। দাঁড়াও, আপনারা একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ সকলে আস্তে আস্তে যুক্ত হোক, আমরা কথা বলবো আর কি। একটু দাঁড়াও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ? আচ্ছা, এখানে দীপককে দেখতে পাচ্ছি। দীপক, তুমি একটু আমাদের এক্সাম গ্রুপের মধ্যে দিয়ে দিবা এটার লিংক, এবং বলে দিবা যে যে ক্লাস লিংক আর কি, ক্লাস অর্থাৎ লাইভ ক্লাসের লিংক আর কি। ওকে, আমি একটু দেখি। সকলে যুক্ত হচ্ছে আস্তে আস্তে, এবং সকলে লাইক দিয়ে শুরু করবা। হয়তোবা আজকেই লাস্ট ক্লাস, যেটা হচ্ছে তোমাদের টপিক ভিত্তিক। আর হয়তোবা লাইভ ক্লাস এভাবে নিব না, আমরা এমসিকিউ আকারে নিব আর কি। সকলে যুক্ত হয়ে যাও। হুম, ঠিক আছে, চলবে। অফ করে দাও দরজা। ওকে, আমি দেখা শুরু করি। ওকে, সকলে মেনশন দিবা এবং হাইলাইট করে দিবা। এবং অবশ্যই অবশ্যই যেটা কথা বলবো, আজকের যে শব্দের ক্লাসের মাধ্যমে আমরা শেষ করব আজকের শব্দ, এবং যেগুলো শব্দ সবচেয়ে বেশি আসে ওইগুলো আমরা দেখাবো। যেগুলো শব্দ আসে না ওইগুলো আমরা শব্দ দেখানোর কোনো মানে অপশনই নাই। ওয়ালাইকুম আসসালাম, তানিমকে দেখতে পারতেছি, আমার শিষ্যকে দেখতে পারতেছি। তানিমকে অগোছালো স্বপ্ন ইতিমধ্যে মেনশন দেওয়া শুরু করে দিয়েছে। মরিয়মকে দেখতে পারতেছি। ইনশাআল্লাহ আজকের ক্লাস সর্বোচ্চ ভালো করার চেষ্টা করব, এবং আজকের ক্লাস সর্বোচ্চ ভালো হবে ইনশাআল্লাহ। তোমাদের সাথে থাকতে হবে, সকলেই সাথে থাকবা ইনশাআল্লাহ। আমি একটু সময় নিচ্ছি তোমাদের সকল কিছু গুছিয়ে নেওয়ার জন্য, এবং শব্দ থেকে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে আমাদের দিতে হবে, আবারও কথা বলবো। ওকে, ইতিমধ্যে আমাদের 18 প্লাস যুক্ত হয়েছে। একটু অবশ্যই শেয়ার এবং লাইক দিয়ে শুরু করবো, আমরা শুরু করব। ওকে, অকচল স্বপ্নকে দেখতে পারতেছি, প্রিয়াকে দেখতে পারতেছি, সকলেই। ওকে, আচ্ছা, আজকের যে আমাদের মেইন টপিক, আজকের যে আমাদের মেইন বিষয় শব্দ। কি পড়বো আজকে? শব্দ। এখন বলতে পারেন যে ভাইয়া শব্দ পড়তে হয়, শব্দ থেকে আমাদের কি প্রশ্ন আসবে? বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু শব্দ থেকে প্রশ্ন মিস হবে না। এটা একটা খুবই একটা বড় টপিক। তো বড় টপিক যখন থাকবে তখন ওইখান থেকে প্রশ্ন মাস্ট হতে হবে। ওকে, মিরাজুল ইসলামকে দেখতে পারতেছি। ওয়ালাইকুম আসসালাম। স্মৃতি শেখ, ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, ওকে, তোমরা একটু মেনশন করে দাও। হয়তোবা আজকে আমাদের মানে এমসিকিউ আকারে না, আমাদের টপিক ভিত্তিক ক্লাসটা আজকে হয়তোবা আমাদের এখানে শেষ হবে। আমরা পরে আমাদের এইগুলো লাইভ, আমাদের তো এটা পেড বেসের ক্লাস, তো তোমাদের অনেকজনকে ফ্রি দিচ্ছি। জানি না পেড বেসের স্টুডেন্টরা তারা কি মনে করে যে হাই রে, আমরা টাকা দিয়ে ভর্তি হলাম কিন্তু তাদেরকে ফ্রি করে দিল, তাদেরকে এমনি দিচ্ছে। যারা আমাদের পেড বেসে রয়েছে, তোমরা একটু বলবা তো, তোমাদের কি হিংসা হয় যে ফেসবুক পেজে ক্লাস নিচ্ছি? তোমাদের কি হিংসা হয় যে আমাদের শুধু পিডিএফ দেয় আর এখানে ক্লাস করায়? তো এই ক্লাসটা কিন্তু মুছে যাবে, কিন্তু তোমাদের কিন্তু আনলিস্ট করে ইউটিউবে দিয়ে দিয়েছে। জান্নাত ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আটকায় আসার তো কোনো অপশন নাই। ওকে, তোমরা একটু জানিয়ে দিবা যারা পেড বেসে রয়েছে, তোমাদের কি হিংসা হয় যে তোমাদের ক্লাস আমরা এখানে ফ্রিতে দিলাম? তো এটা কি তোমাদের হিংসা হয়? একটু বলে দিবা। যদিও তোমাদের
এটা কোনো কথা? আচ্ছা, অবশ্যই হয়। আফিয়া জাহান, অবশ্যই হয়। একজন আজ কালকে লিখছে, ভাই আমাদের পেট বেসের একটা আমাকে মেসেজ দেয়, ভাই আমাদের পেট বেসের ক্লাস কি জন্য আপনি ওইখানে দেন, বুঝছেন? তো আমি চাচ্ছি যে যারা ফ্রিতে পড়বে তাদের এমসিকিউ সলভ করাবো, আর যারা পেটে আছে তাদের গ্রুপে পড়াবো আর কি। ওকে, থ্যাংক ইউ। যারা মেনশন দিচ্ছে একটু মেনশন দিয়ে দাও। আজকে হয়তো বা লাস্ট বলবো যে মেনশন দাও, মেনশন দাও, মেনশন দাও, এবং লাইক দিয়ে শুরু করবা। ওকে, আজকের যে মেন বিষয়টা আছে সেটা হচ্ছে শব্দ, এবং শব্দ থেকে আমাদের প্রতিবার প্রশ্ন আসে, এবং শব্দের মধ্যে কিছু বিষয় রয়েছে আমি তোমাকে টেকনিক দেখিয়ে বোঝাতে পারবো যে এই শব্দ এভাবে তুমি শিখতে পারবা। আর কিছু কিছু শব্দ আছে বা আমার কোনো করার কিছু নাই, তোমার ওইটা মুখস্থ করতে হবে। আবারও বলতেছি, যারা শব্দের ক্লাস করবা তোমরা নোট করে নাও, যারা মানে যাদের পিডিএফ নাই, বা আমি যাদের বলতে যারা আমাদের পেট বেসে রয়েছে তাদেরও বলি, ভাই পিডিএফ না, পিডিএফ এরটা তুমি নোট করে খাতায় রাখো, তাহলে কিন্তু তোমার জন্য সুবিধা হবে, বুঝছো? আটকাই কেন? হ্যাঁ, আটকানোর তো কথা না। আচ্ছা, আটকানোর তো কথা না। আটকানো সবার কাছে কি মানে ক্লাসটাকে আটকে যাচ্ছে এরকম? আটকানোর তো কথা না, কি বলো? আটকানোর তো কথা না। ওকে শিফা, আটকে যাচ্ছে দেখো তো সকলেই। ক্লাসটা শুরু করার আগে কি জন্য আটকে যাবে? আমি তো নেট দিয়ে ক্লাস করাচ্ছি, তো নেট দিয়ে ক্লাস করা তো আটকানোর কথা না। ক্লাস কি আটকে যাবে কেন? নেট দিয়ে ক্লাস করা তো আটকে যাওয়ার কথা না। থ্যাংক ইউ। প্রমিকে দেখতে পারতেছি, প্রমি আজকে যদিও আমাদের পেট বেসের স্টুডেন্ট, কিন্তু আজকে দেখতেছি ক্লাসের মধ্যে আর কি। সব ক্লাসে নোট করি ভাইয়া, থ্যাংক ইউ। পিডিএফ, যারা পিডিএফ নিয়েছে তাদের তো অবশ্যই পিডিএফটা থাকবে, কিন্তু পিডিএফ এর সাথে আমাদের করতে হবে। দেখো শব্দের বিষয়টা কাকে বলে, শব্দ বিষয়টা কি দেখো, আমাদের আর কথা বাড়াবো না। এই যে আমাদের শব্দটা রয়েছে, আমরা যে শব্দটা করি, মনে করো আমি এটা শব্দ করলাম, তাহলে এটা কি আমাদের অর্থপূর্ণ আমাদের শব্দ হবে না? এখানে কি বলছে দেখো, এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনির সমষ্টিতে আমাদের কিন্তু একটা শব্দ হবে। যেমন কি আমাদের শব্দ হতে হলে আমাদের কিরকম হতে হবে, যেমন আমি কি বললাম, ক, গ, জ, এটা কি আমাদের অর্থবোধক আমাদের কি শব্দ? না। আমাদের যদি শব্দ হতে হয় তাহলে অবশ্যই কি হতে হবে? অর্থপূর্ণ হতে হবে। কি আটকাই না? জি ভাইয়া, আটকাই না। আচ্ছা, আটকাবে না। দেখো এই যে বিষয়টা লিখছি কি, এতটুকু আমরা একটা শব্দ নিলাম, ক, গ, জ, একসাথে যদি করি তাহলে আমাদের কি এটা আমাদের শব্দ হবে? অর্থপূর্ণ শব্দ হবে না। তাহলে আমাদের এক নাম্বার কথা কি, যদি একটি শব্দ হতে হয় সেটা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। কি হতে হবে? অর্থপূর্ণ হতে হবে এবং বোধগম্য হতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের শব্দ। তাহলে শব্দের আমরা আমাদের সংজ্ঞা কি, শব্দের সংজ্ঞা কি, এটা আমরা আগে দেখে নেই। শব্দের সংজ্ঞা হচ্ছে এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনির সমষ্টি হচ্ছে আমাদের শব্দ। এবং শব্দ এটাও বলতে পারি, বর্ণ কি, বর্ণ প্লাস বর্ণ মিলে আমাদের শব্দ হয়। কি হয়? বর্ণ প্লাস বর্ণ মিলে আমাদের শব্দ হয়। কিন্তু বর্ণ প্লাস বর্ণ মিলে যে আমাদের শব্দ হবে সেটা অবশ্যই আমাদের কি হতে হবে? অর্থপূর্ণ হতে হবে। যেমন কি আমি এখানে লিখলাম কি, এক, দেখো তো এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ, তাহলে দুইটা মিলিয়ে আমাদের কি অর্থপূর্ণ না এবং বোধগম্য না? যখন বর্ণ প্লাস বর্ণ মিলিয়ে বা ধ্বনির সমষ্টি মিলিয়ে আমাদের কি হবে? অর্থপূর্ণ হবে, তখন সেটাকে আমরা বলবো কি, শব্দ। আর যদি অর্থপূর্ণ না হয় তখন সেটাকে আমরা কি বলবো? শব্দ বলবো না। তখন সেটাকে আমরা কি, শব্দ বলবো না। শব্দ থেকে প্রথম মেন বিষয় যেখান থেকে আমাদের প্রশ্ন আসে, ভাই এটা তোমাকে আমি পড়াতে পারবো না, এটা তোমার মুখস্থ করতে হবে। এক নাম্বার কথা এখানে চলে আসে, কি বলছে? শব্দের ক্ষুদ্রতম একক কি? তোমাকে প্রশ্ন করতে পারে শব্দের ক্ষুদ্রতম একক কি, তাহলে তোমাকে বলতে হবে বর্ণ। কি? শব্দের ক্ষুদ্রতম একক কি? বর্ণ। কি? বর্ণ। তোমরা সকলে লিখে দাও, তোমাকে প্রশ্ন করতে শব্দের ক্ষুদ্রতম একক কি, তুমি লিখে দাও। কারণ কি, তুমি যখন লিখবা তখন তোমার মাইন্ড সেটআপে উঠে চলে যাবে। মনে রাখবা, যারা বেশি বেশি লেখে পড়াশোনা করে তারা সবচেয়ে বেশি মনে রাখতে পারে, এবং এটা সাইন্টিফিক ভাবে প্রমাণিত। আবার বলতেছি, যারা লেখে লেখে পড়াশোনা করে তাদের মনে থাকার সম্ভাবনা অনেক বেশি, এবং এটা সাইন্টিফিক ভাবে প্রমাণিত, বুঝছো? তো তোমরা লিখে দাও শব্দের ক্ষুদ্রতম একক কি? বর্ণ। কারণ কি, বর্ণ বর্ণ মিলিত আমাদের শব্দ হচ্ছে, তাই না? এটা আমাদের মনে রাখতে হবে। তেমনই ভাবে আমাদের আসে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তাহলে প্রথম আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এটা, শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে বর্ণ। এটা প্রশ্ন আসে। এরপর আমাদের প্রশ্ন আসে বাক্যের মূল উপাদান
কি বাক্যের মূল উপাদান বা বাক্যের প্রাণকে বলা হয় শব্দ। তাহলে একটি বাক্যের মূল উপাদান কি? শব্দ। যদি শব্দ না থাকে সেটা কি আমাদের বাক্য হবে? যেমন কি বললাম, আমি তোমাকে ভালোবাসি, তাই না? যেমন আমি বললাম যে সাদিয়া, সরি আর বললাম না নামটা, আমি তোমাকে ভালোবাসি। তাহলে একটি বাক্যের মূল উপাদান কি হতে হবে? শব্দ হতে হবে। কারণ কি আমি একটি শব্দ, তোমাকে একটি শব্দ, ভালোবাসি একটি শব্দ। তাহলে কি তিনটাই কি শব্দ। তাহলে শব্দ মিলে কিন্তু আমাদের একটা বাক্য হয়। তাই বলছে বাক্যের প্রাণকে বলা হয় শব্দ এবং বাক্যের মূল উপকরণকে বলা হয় শব্দ। বাক্যের মূল উপকরণকে কি বলা হয়? শব্দ। ফেসবুকটা রানা, বাক্যের মূল উপকরণ কি বলা হয়? শব্দ বলা হয়। ওকে, এক মিনিট সকলে একটু দাঁড়াও। এক মিনিট তোমরা দাঁড়াও, আমি একটু ওয়েট করো। ওকে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আমরা সামনে চলে যাচ্ছি। থ্যাংক ইউ যারা লিখতেছো। বাক্যের মূল উপকরণ শব্দ, বর্ণ। আচ্ছা বর্ণ, আচ্ছা বাক্যের ক্ষুদ্রতম, আচ্ছা মেঘলা আকাশ আজকে দেখতে পাচ্ছি। ফারিয়া হাসেন কেন? হাসা কি বললাম আর কি, বললাম না তো কিছু। দেখো এই যে শব্দ, এইটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ। তাহলে কি বাক্যের মূল উপকরণ কি ধরনের শব্দ বলা হয়েছে? কারণ শব্দ ছাড়া একটা বাক্য কোনোদিন হবে না, এটা বলা হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন করতে পারে কি বাক্যের মূল উপাদান কি? শব্দ। এবং কি বাক্যের প্রাণ কি? শব্দ। শব্দের ক্ষুদ্রতম একক কি? বর্ণ, এটা আসতে পারে। এবং বাক্যের ক্ষুদ্রতম একক কি? বাক্য এবং শব্দ দুইটা বুঝতে হবে। শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে বর্ণ, আর বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। এখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসে, এখান থেকে আমাদের প্রশ্ন আসে। সকলে লিখে লিখে রাখবেন, সকলে লিখে দিবেন, এবং যখন লিখবেন তখন আপনার মাথায় আসবে। শুধুমাত্র খাতায় লিখবেন না, এখানেও লিখবেন, বুঝছেন? আপনাদের মেসেজ দেখতে হবে, কারণ আপনাদের যত রেসপন্স তত আমার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে। এখন মনে করেন আপনারাই মেসেজ করেন না, আপনারা ক্লাস করেন না, ওই ক্লাসের মধ্যে আমারও ভালো লাগবে না, তাই না? তো আপনাদের মেসেজ, আপনাদের মেনশন এবং আপনাদের কমেন্ট দেখতে চাই। না এখন তো বাজার কথা না, এখন বাজার কথা না, এখন তোমার হয়তো বা নেটের সমস্যা, এখন বাজার কোনো সম্ভাবনা নাই। ওকে, আমরা আগাচ্ছি। হাই রে, তোমরা মেনশন আজকে যাও না, আজকের পরে হয়তো বা তেমন ক্লাসও নাও পেতে পারো, তখন কি করবা? তখন তো বলবা যে ভাইয়া ক্লাস দিচ্ছে না, তো তোমাদের রেসপন্সই নাই, তো কি জন্য ক্লাস দিব বলো? দেওয়ার তো কোনো সম্ভাবনা নাই। ওকে, আমরা এতটুকু যদি বুঝি তাহলে আমরা চলে যাচ্ছি। সকলে বলে দাও ইয়েস অর নো, তোমরা কি বুঝছো? ইয়েস অর নো, তাহলে আমরা এখানে চলে গেলাম। এখানে ইম্পর্টেন্ট কি আমাদের প্রশ্ন করতে পারে শব্দের ক্ষুদ্রতম একক কি, তাহলে বর্ণ আমাদের প্রশ্ন করতেই পারে। 2 নম্বর কি আমাদের প্রশ্ন করতে কি বাক্যের মূল উপাদান কি, তাহলে আমাদের বলতে পারে কি শব্দ, বলবা? ওকে, আরেকটা কাজ করছিলাম, মানে তোমার এখানে মানে টাইমার দেওয়া আছে 30 মিনিট ফেসবুকে, সমস্যা নেই, ঠিক হয়ে গেছে। কি না কেন? ওকে, অফ করেন। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এই যে আতকিয়া মাইশাকে পেয়ে গেছি, আজকে থেকে আর কোনো সমস্যা না। আতকিয়া মাইশা সবসময় প্রথম হয়, আজকে ওটার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, আমরা পরবর্তীতে চলে যাবো। আমরা এখানে বলে ফেলছি আর এখানে কিছু নাই। ওকে, আচ্ছা, এখন আমরা দেখবো কি শব্দের প্রকারভেদ আছে। কি শব্দের প্রকারভেদ আছে, এবং এখান থেকে বারবার প্রশ্ন করে। কি কি শব্দের প্রকারভেদ আছে, এখান থেকে বারবার প্রশ্ন করে। শব্দের প্রকারভেদ কি গঠন অনুসারে আমরা প্রথম দেব। তাহলে আজকে থেকে তোমাকে প্রশ্ন করতে পারে যে কি ভাইয়া আপু একটু বলে দাও তো, হাইলাইট করে জি বুঝছি, থ্যাংক ইউ আতকিয়া মাইশা, আপনাকে আমি সবসময় মনে রাখবো, এবং ইনশাল্লাহ চান্স পাওয়ার পরে ইনশাল্লাহ দেখা হবে রাবিতে, সকলের সাথে দেখা হবে। আর যারা নতুন রয়েছে সকলে সাবস্ক্রাইব করে দাও, সরি সাবস্ক্রাইব তো এখানে না, ইউটিউবে ফলো করে দিবা, বুঝছো? ওকে, থ্যাংক ইউ দীপক। দীপক লিঙ্কটা দিয়ে বলে দিও যে ক্লাস হচ্ছে। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করতে পারে কি
শব্দের প্রকারভেদের মধ্যে তোমাকে প্রশ্ন করতে পারে যে গঠনমূলক দিক থেকে শব্দ কত প্রকার, তোমাকে প্রশ্ন করতে পারে কি গঠনমূলক দিক থেকে শব্দ কত প্রকার। তাহলে তোমাকে দিতে পারে ভাই বলো 1 2 3 4, তাহলে তোমরা এই প্রশ্নের উত্তর দিয়ে দাও, লেখো গঠনমূলক ভাবে শব্দ কত প্রকার, 1 প্রকার 2 প্রকার 3 প্রকার 4 প্রকার 5 প্রকার, কোনটা তোমরা বলে দাও। তাহলে গঠনমূলক মানে অনুসারে এখানে শব্দ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ এবং একটা সাধিত শব্দ। একটা কি, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। এখন বলতে পারেন যে ভাইয়া একটু কি বলবেন কিভাবে আমরা বুঝবো যে কোনটা মৌলিক শব্দ কোনটা সাধিত শব্দ? ভাইয়া আমার কি চান্স হবে? আচ্ছা আচ্ছা সিগমা, আচ্ছা মিমকে যদি বলি কেন চান্স হবে না এটা বলো, কেন চান্স তোমার মনে হচ্ছে হবে না? তোমার যখন মানে কখন আমি মোটিভেশন নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কখনো, যখন তোমার চান্সটা দরকার হবে তখন তোমার ঘুম আসবে না, বুঝছো? আর যখন তোমার ঘুম আসবে না তখন কি হবে? পড়াশোনা করবে। আজকে বলতেছি আমি বিল্লাল সরকার, আজকে বলতেছি আজকে থেকে যারা 12 ঘন্টা পড়াশোনা করবে টপিক ভিত্তিক, সময় না টপিক ভিত্তিক পড়াশোনা করবে রুটিন মাফিক, আমরা যে ডে 1 ডে 2 ডে 3 দিচ্ছি, ওই রুটিন মাফিক যদি 30টা দিন পড়াশোনা করে এবং কনসেপ্ট ক্লিয়ার করে, যেমন কি আজকে আমি শব্দ পড়াচ্ছি, আমি চাইলেই কিন্তু এমসিকিউ সলভ আকারে চলে যেতাম। মনে করো আমি একটা দিয়ে দিলাম মৌলিক শব্দ কোনটা, যেমন কি দিলাম যে গোলাপ, তো গোলাপের আমি বললাম যে এটা এই কারণে মৌলিক শব্দ হয়েছে। কিন্তু যখন তোমাকে আমি টপিক শেষ করে দিচ্ছি তখন তুমি কনসেপ্টটা ক্লিয়ার করে তুমি কিন্তু পড়তে পারবা। তো কনসেপ্ট ক্লিয়ার করে প্রতিদিন 12 ঘন্টা যদি পড়তে পারো ভাই তোমার চান্স হবে ইনশাল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ শারমিনকে দেখতে পারতেছি, ওকে আজকে মাইশা। আচ্ছা দীপক আপনি কি মেনশন দিচ্ছেন আজকে? বুঝতে পারছি না। ওকে, তাহলে 2 প্রকার, থ্যাংক ইউ যারা লেখছো। তাহলে এটা হলো মেন। আচ্ছা মৌলিক শব্দ কি? মৌলিক শব্দ হচ্ছে সেই শব্দ যেটাকে ভাঙানো যায় না, বুঝছো? যেটাকে ভাঙানো যায় না, অর্থাৎ সে সব সময় একটাই থাকে, অর্থাৎ তাকে ভাঙানো যাবে না বা তাকে সন্ধি বিচ্ছেদ করা যাবে না। আচ্ছা তানিম, হ্যাঁ অবশ্যই, এটা আমি আজকেই আমি গ্রুপ খুলে ফেলছি, বুঝছো? আমাদের অল ক্লাস লিংক ওইটার একটা গ্রুপ খুলছি, মনে হয় একজনকে অ্যাড করছি, আর ওইখানে সকল ক্লাস দেওয়ার পরে আমি তোমাদের ওইখানে দিয়ে দিব আর কি। থ্যাংক ইউ দীপক। তাহলে দেখো কি মৌলিক শব্দ কি কইছি, যেটাকে আমরা ভাঙানো যাবে না, সন্ধি বিচ্ছেদ করা যাবে না। যেমন কি আমি বললাম কি আর লাল, লাইকা লাল ও লাল। তো এখন বলতে পারেন যে ভাই একটু লালকে তো আমি সন্ধি বিচ্ছেদ করতে পারি, যেমন কি লাইকা লা যুগ ল লাল, এটা যদি করো তাহলে কি এটা আমাদের সত্যিকার অর্থে কি বাঙানো গেছে। এবং যদি তুমি একটি শব্দকে বাঙাও সন্ধি বিচ্ছেদ করো এটার অবশ্যই কি অর্থবোধক হতে হবে। দেখো তো লা যুগ ল অর্থবোধক হয় রে? হয় না। যখন অর্থবোধক না হবে তখন সেটা কি কি বলবো না, তখন সেটা আমাদের কি হবে না, সাধিত শব্দ হতে পারে না। অর্থাৎ যেটাকে বাঙানো যায় না, যেটাকে বিশ্লেষণ করা যায় না, যেটার বুৎপত্তিগত অর্থ আমরা বুঝতে পারি না, সেটাকে আমরা কি বলবো? মৌলিক শব্দ। আমি তোমাকে যে মৌলিক শব্দগুলো দেখাবো এই মৌলিক শব্দ থেকে এই মৌলিক শব্দের বাহিরে আসার কোনো সম্ভাবনা নাই। আবারই বলতেছি, তুমি নোট করে নাও ভাই, তুমি নোট করে নাও, আপু তুমি নোট করে নাও। আমি যে মৌলিক শব্দগুলো দেখাবো, সাধিত শব্দগুলো দেখাবো, অর্থাৎ শব্দের মানে যে শব্দগুলো দেখাবো এই শব্দ থেকে আসার সম্ভাবনা বেশি, যদিও ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই। যদিও কি এখন আমি বললাম যে মিম তুমি চান্স পাবে, আমি বললাম যে তুমি চান্স পাবে। এখন কি জন্য এখন বলতে পারেন যে ভাই আপনি কি মানে কি বলা হয়, আপনি কি মানে ভবিষ্যৎবাণী করছেন? একটা কথা মনে রাখবা, তুমি আমার কাছে পড়তেছো, আমি কি বুঝবো না তোমার কন্ডিশনটা কি? তো এইরকম ভাবে আমি কথা বলতে পারি। তেমনই ভাবে বিগত সালের প্রশ্ন আমি পড়ছি, ইভেন কি আমি কালকে পড়াশোনা করছি, এবং আমাকে যারা চিনে তাদেরও কিন্তু দেখছে যে আমি আজকে পড়াশোনা করছি, এবং সারা দিন আমি 3-4টা বই পড়ছি এবং মানে ফোনে ভিডিও দেখছি মানে শব্দের উপরে, জাস্ট তোমাদের একটু ভালো করার জন্য, তোমাদের একটু ভালো করার জন্য। ইভেন কি এটা আমার কাছে মানে আমার জন্য লাগবে, আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি বা ভবিষ্যতে দিব ইনশাআল্লাহ, তো তখন তো আমারও লাগবে, তাই না? তেমনই ভাবে আচ্ছা আমি কি দাগিয়ে দিচ্ছি, শব্দ আসতে পারে কি কোনটা মৌলিক শব্দ? লাল প্রশ্ন শব্দে আসতে পারে। 2 নাম্বার আমাদের সবচেয়ে বেশি একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি গোলাপ। গোলাপ কি? গোলাপ কি? গোলাপ একটি মৌলিক শব্দ যেটাকে আমরা ভাঙাতে পারে না। গোলাপ কি একটি মৌলিক শব্দ যেটাকে আমরা কি ভাঙাতে পারে না, এটা প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আসে, এখানে আমরা মনে দিছি না আর কি। তো আমাদের আরেকটা প্রশ্ন আসে কি কলম। তোমরা একটু নোট করে নাও বা লিখে নাও, এই যে কলম, কলমকে আমরা কি বাগাতে পারি, যেমন কি তুমি বলতে পারো কল যুগ ম কলম, তাহলে হয়
কলের কি প্রশ্নের মানে অর্থবোধক কোনো কিছু আছে, মিনিং আছে, অর্থাৎ এটার সাথে কোনো মিল আছে? নাই। তাহলে তোমাকে প্রশ্ন দিতে পারে কলম কোন শব্দ? কলম শব্দ হচ্ছে একটি মৌলিক শব্দ। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো একটু নোট করে নাও, এখান থেকে আসবে কলম শব্দ, গোলাপ শব্দ। ইনশাআল্লাহ যখন পরীক্ষা হয়ে যাবে ওই দিন তোমাদের এই ভিডিওগুলো দিব, অর্থাৎ কাট কাট করে দিব কোন কোন মানে জায়গা থেকে আসছিল। তাহলে কলম, গোলাপ, লাল, নাক, এইটাও প্রশ্ন আসে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মৌলিক শব্দ। ওকে, ফারিয়া আক্তার মিম, থ্যাংক ইউ। একজন বলছে দিয়েছে, দেখছো? আমি জানি তো ইনশাআল্লাহ তোমাদের কি কি করা দরকার আমি করার চেষ্টা করব। আমি আরেকজনের হাতে তুলে দিতে চাই বাংলা ক্লাসগুলো, কিন্তু আমার মনে হয় না আমি তোমাদের ভালো পড়াবো। তো এই জন্য আর কারো কাছে আমি বাংলা ক্লাস কারো দিই না, বুঝছো? কাউকে দেই না। তো তোমরা যদি চাও যে না ভাই আপনি চেঞ্জ হয়ে দেন, আপনি আরেকজনকে বাংলা টিচার আনেন, তাহলে বলতে পারবো, সমস্যা নাই। দেখো তাহলে মৌলিক শব্দ কি, যেটাকে বিশ্লেষণ করা যায় না। কোন কোন গুরুত্বপূর্ণ? কলম। কোন কোন গুরুত্বপূর্ণ? লাল। প্রশ্ন আসতে পারে 3 বার, কি? গোলাপ। তাহলে এগুলো হচ্ছে আমাদের মৌলিক শব্দ, এগুলো হচ্ছে আমাদের মৌলিক শব্দ। ওকে, এখন আমরা চলে যাই কি সাধিত শব্দ। সাধিত শব্দ কি? সাধিত শব্দ আমি একটা একটা মানে একেবারে সহজভাবে বলে দেই। তোমরা যদি চাও তাহলে আমি সহজভাবে বলে দেবো, এত ব্যাখ্যা করবো না, এত ব্যাখ্যা করবো না। তোমরা যদি চাও তাহলে আমি একেবারে সাধিত শব্দ 1 সেকেন্ডে বলে দিব। তোমরা কি চাচ্ছ যে ভাই বলে দেন, টেকনিক বলে দেন? টেকনিক বললে কিন্তু টাকা লাগবে। তো কিন্তু তোমরা যদি চাও তাহলে আমি ফ্রিতে দিতে পারি, তোমরা যদি চাও তাহলে ফ্রিতে দিব, কিন্তু না হলে কিন্তু আমি টাকা লাগবে। এখন কি আমি বলে দিব সাধিত শব্দ 1 সেকেন্ডে? 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কি বলে দিব? তোমরা একটু বলে দাও। বলবো না, বলবো না, টাকা ছাড়া তো আমি বলতে চাচ্ছি না, টাকা ছাড়া বলতে চাচ্ছি না। তোমরা যদি বলো যে হ্যাঁ ভাইয়া বলে দেন, তাহলে আমি বলে দিতে পারি। ওকে, ফেসবুক নতুন একটা নিয়ম করছে, অর্থাৎ কে কে দেখতেছে, কতগুলো ভিউ হয়েছে, এটা আর তোমরা কোনোদিন দেখতে পারবা না, শুধুমাত্র আমি দেখতে পারবো। ইতিমধ্যে আমাদের ক্লাস দেখে ফেলছে 516 জন। ওকে, আপনারা যদি বলেন যে ভাই হ্যাঁ বলে দিন, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। ওকে, হাই রে, টাকা ছাড়া কি বলবো? আমি তো এটাই ভাবতেছি, টাকা ছাড়া তো বললে তো এটা হইলো না। একটা কথা মানলাম, বা কি মৌলিক শব্দ কি দেখলাম? যেগুলোকে বিশ্লেষণ করা যায় না, তাই না? দেখলাম কি কি দেখলাম? গোলাপ দেখলাম, নাক দেখলাম, কলম দেখলাম, মা দেখলাম। এগুলো আমরা দেখছি কি মৌলিক শব্দ। একটা কথা মনে রাখবা, মৌলিক শব্দ বাদে, কি মৌলিক শব্দ বাদে যত শব্দ আছে, যত শব্দ, সেগুলোকে কিন্তু আমরা সাধিত শব্দ বলতে পারি। এবং যাদের কাছে তোমাদের কি বলা হয়, কি বই, অভিযাত্রী বই যাদের কাছে আছে, আমি আবারও বলতেছি, আমি কোনো বইকে প্রমোট করতেছি না, জাস্ট একটা কথা বলতে পারি, এডমিশনের জন্য কিন্তু অভিযাত্রী বইটা খুবই ভালো। ওইখানে একটা কথা বলা আছে, এখানে তোমাদের অনেক বিশ্লেষণ দিছে, অনেক কিছু দিছে, কিন্তু ওইখানে একটা কথা বলা আছে, কি মৌলিক শব্দ বাদে অন্যান্য সকল শব্দকে কিন্তু সাধিত অর্থাৎ বিশ্লেষণ করা যায়, তাই না? তো এটাকে আমরা বলতে পারি কি সাধিত শব্দ। এখানে অনেক কিছু বলতে হয়, যেমন কি যেসব শব্দকে বিশ্লেষণ করলে অর্থ সংগতিপূর্ণ ভিন্ন একটি শব্দ পাওয়া যায়, তাদেরকে বলা হয় সাধিত শব্দ। এটা বলতে পারে, যেমন কি হাতল, কি হাত যোগ ল। তাহলে দেখো তো হাতলের সাথে কি এই যে হাত আছে না, এটা কি আমাদের মৌলিক শব্দ হলো? না, কারণ কি বিশ্লেষণ করা গেছে এবং কি একাধিক শব্দ পাওয়া গেছে। যেমন কি চলন্ত, এটা কি আমাদের মৌলিক শব্দ? কারণ এটা বিশ্লেষণ করা যায়। যেমন কি চল, তাহলে এটা একটা শব্দ না? শব্দ না। যেমন আমরা কি গোলাপ করছিলাম, গোলাপ, গোলাপ। তো ওইখানে আমি বলছিলাম যে তুমি যদি করো যায় কি গোল যোগ গোল আপ, আপ। দেখো তো এই গোল আপ, এইটা দিয়ে কি আমাদের কোনো শব্দকে বোঝাচ্ছে? গোলাপের সাথে কোনো সম্পর্ক আছে? নাই। আছে? নাই। যেমন কি চলন্ত, তাহলে এই যে একটা শব্দ আছে চল, তাহলে চলন্তর সাথে কি চলের একটা সম্পর্ক আছে না? একাধিক শব্দ গঠিত করতে পারতেছে না? অবশ্যই গঠিত করতে পারতেছে। যখন একাধিক শব্দ গঠিত করতে পারবে তখন হচ্ছে সাধিত শব্দ। আর যারা একাধিক শব্দ এবং বিশ্লেষণ করা যায় না, সেটা হচ্ছে আমাদের মৌলিক শব্দ। আর কি কিছু হবে? থ্যাংক ইউ আতকিয়ে মাইশা, আমি অবশ্যই এটাই বলবো। এখন একেবারে মেনশন দিতেও পারছি না, বারবার মেসেজ অপশন সিলেক্ট করতে হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ মাইশাকে, অবশ্যই থ্যাংক ইউ, যতগুলো দিছো এটাই ধন্যবাদ। এবং পুরস্কারটা নিয়ে নিও, তোমার সাথে কম্পিটিশন করে একজনই আছে দেখতেছি, সেটা হচ্ছে অগোছালো স্বপ্ন। ওকে, সকলে লাইকটা দিয়ে দিন, লাইকটা দিয়ে দিন। আচ্ছা, তাহলে আমরা কি এতটুকু বুঝছি মৌলিক শব্দ এবং সাধিত শব্দ? মৌলিক শব্দ হচ্ছে সেটাকে বিশ্লেষণ করা যাবে না, এবং সেখানে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ দেখাচ্ছিলাম, কি হাত, ফুল, কি গোলাপ। পরে হচ্ছে কি দেখাইছিলাম হচ্ছে কি দেখাইছিলাম,
দেখাচ্ছিলাম বই, দেখাচ্ছিলাম আরেকটা কলম। তো এই যে বিষয়গুলো আছে, এই যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো বাদ দিয়ে যে আমাদের বিষয়গুলো আছে, এই ছাড়া আর কোনো কিছু নয়। কি মার্কার কিনছি, কলমের কি মোছা যায় না। তো আমরা কি মৌলিক শব্দ এবং সাধিত শব্দ বুঝছি, না আমাদের আরো বোঝাতে হবে? মৌলিক শব্দ কি, আমি তো তোমাকে প্রশ্ন ফাঁস করেই দিলাম কি কি আসবে। আসলে গোলাপ আসতে হবে, আসলে কি আসতে হবে, না আসলে লাল আসতে হবে, মা আসতে পারে, বা কলম আসতে পারে। এই বিষয়গুলো আমাদের আসার সম্ভাবনা বেশি। ওকে, সাউন্ড প্রবলেম ভাই, কি বলো? শব্দ কি, আমি তো তোমাকে প্রশ্ন ফাঁস করেই দিলাম কি কি আসবে। আসলে গোলাপ আসতে হবে, আসলে কি আসতে হবে, না। ওকে, জি, থ্যাংক ইউ। যারা বুঝছে তারা তো বলে দিবে কারেন্ট নাই রে, একজন বলতে কারেন্ট নাই। রাজশাহীতে আমি যেখানে থাকি এখানে একটা সুবিধা আছে বুঝছো, এখানে কারেন্ট যায় নাই বললে চলে। মানে 5-6 দিন পরে পরে হয়তো বা 10 মিনিট 20 মিনিটের জন্য যায়, এরকম আছে, যায় না। এবং কতদিন আগে যে যাইছি এটা ভুলে গেছি। থ্যাংক ইউ ইমরানকে দেখতে পারতেছি। ওকে, ওকে আপকিয়া, থ্যাংক ইউ। ওকে, আমরা এতটুকু বুঝে ফেলছি মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। আবারও বলতেছি, যারা এখন আমাদের ডো আর ডাই বেসে ভর্তি হও নাই, তাদেরকে বলবো অতি শীঘ্রই আমাদের আমাদের এখানে যোগাযোগ করতে পারো। কারণ হচ্ছে আমাদের ইতিমধ্যেই ক্লাস শুরু হয়ে গেছে, এবং এখানে শুধুমাত্র ক্লাস প্লাস এক্সাম বেস এরকম পাবা না, তোমরা এক্সাম বেসে পাবা। এবং এটার মধ্যে তোমরা যারা ফার্স্ট টাইমার রয়েছে তারা 800 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, আর যারা সেকেন্ড টাইমার রয়েছে তারা 750 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এখানে 70টি প্লাস ক্লাস এবং 100টির মতন পরীক্ষা হবে। তো যারা ভর্তি হতে চাও আমাদের পেজে মেসেজ দিবা, বা আমি হচ্ছে এখানে একটা নাম্বার লিখে যেতে তোমরা পরবর্তীতে সেভ করে রাখতে পারো, কি 01952338944। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এই হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো, বুঝছো? এই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, আমরা আগাচ্ছি আর কি। জি ভাই, বুঝছি। ওকে, যারা ভর্তি হতে চাচ্ছ তোমরা এইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, মৌলিক শব্দ সাদৃশ্য শব্দ আমি একটা দিয়েছি, মানে কি বলা হয়, একটা চার্ট দিয়েছি যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আসতে পারে, এবং তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। তাহলে হাত একটা মৌলিক শব্দ, যদি সাদৃশ্য শব্দ হয় তাহলে হাতল, ফুল। এখানে প্রশ্ন কোনটা আসবে আমি একটু দাগিয়ে দিচ্ছি। হাত শব্দটা দেখবা, গোলাপ দেখবা, কলম দেখবা। এখানে আসতে পারে কি, এখানে মোটামুটি এইগুলো দেখলে হয়ে যাবে আর কি। পাখিটা দেখে অনেকজন মনে করে পাখি কি বিশ্লেষণ করা যায়, না, বিশ্লেষণ করা যায় না। ক্লাস এখানে আলাদা হবে, আচ্ছা ক্লাস, আচ্ছা থ্যাংক ইউ। মরিয়ম বলছে ক্লাস আলাদা হবে। ওকে, আমি আর নাম্বারটা রাখতে চাচ্ছি না, আমি চাই না সকলেই ভর্তি হোক। আপনি বলতে সবাইকে মেনশন না দিলে, শুধু যারা পরীক্ষার্থী তাদের দিতে, শুধু তাদের দিলাম। থ্যাংক ইউ, এটাই ভালো করছে আজকে মানুষের, এটাই ভালো করছো। না হলে মনে করো গালি খেতে হবে, যে তুমি একজনকে দিলা পরে গালি খেতে হবে। এখন তোমরা লিখে দিবা সকলে, এবং এটা একটা এমসিকিউ, কি অর্থগতভাবে শব্দ কত প্রকার, তোমাকে প্রশ্ন করতে পারে অর্থগতভাবে শব্দ কত প্রকার। আর গঠনগত দেখলাম, এখন হচ্ছে অর্থগতভাবে কয় প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তোমরা একটু বলে দিবা অর্থগতভাবে শব্দ কত প্রকার, সকলে সকলে বলে দিবা অর্থগতভাবে শব্দ কত প্রকার, এবং কি কি যদি লিখতে পারো তাহলে আরো শোনাই সোহাগা। ওকে, আমি এখানে একটা জিনিস লিখছি, ব্যুৎপত্তিগত আর হচ্ছে ব্যবহারিক। আচ্ছা, আজান দিচ্ছে, আজানের পরে আমরা ক্লাসটা শুরু করছি। তোমরা একটু লিখে দিও যে অর্থগতভাবে কত প্রকার, একটু লিখে দাও, আজানটা শেষ হোক। আজানটা শেষ হোক, আমরা ক্লাস করাবো। আজানের সময় কথা বলা নিষেধ।
আচ্ছা, থ্যাংক ইউ। আদান শেষ হয়ে গেছে, আদানের সময় কথা না বলাই ভালো, উত্তম, এই জন্য আর কি সময় নিলাম। এখন কি কথা শোনা যাচ্ছে? একজন বলছে এমএসটি মরিয়ম যে ইংলিশ এবং জিকে তুমি যেহেতু পেড বেসের আছো তুমি অবশ্যই সেটা গ্রুপের মধ্যে এইভাবেই পাবা। আচ্ছা, থ্যাংক ইউ। যারা পারবে না তারাও মানে লেখার চেষ্টা করবা, কারণ হচ্ছে যে তোমার একজনকে দেখেও যদি তুমি লেখো তাহলে তোমার কিন্তু মানে মানে ব্রেনটে ওইটা চলে যাবে। এখানে আমি একটা কথা বলছি কি, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যাপারিক অর্থ। ব্যবহারিক অর্থ কি, আমরা যেটাকে মানে সরাসরি দেখতে পারি, আমরা যেটাকে জানি, যেমন কি আমি বললাম যে গায়ক, গায়ক মানে কি আমরা ব্যবহারিক অর্থ জানি কি, যেটা যে গান করে। তেমনি ভাবে আমাদের ব্যুৎপত্তিগত অর্থ কি, যেটাকে বিশ্লেষণ করলে এটার মানে অভ্যন্তরীণ অর্থটা কি সেটা আমাদের দেখতে হবে। তাহলে যৌগিক শব্দটা কি থাকবে, যৌগিক শব্দটা কি থাকবে, তাহলে আমি ব্যুৎপত্তি অর্থ কি, যেটাকে বিশ্লেষণ করলে সেটার অভ্যন্তরীণ অর্থ কি থাকবে সেটা, আর হচ্ছে ব্যবহারিক অর্থ কি, যেটাকে আমরা সচরাচর জানি, যেমন গায়ক, যেমন বাবু আনা, যে বাবুর মতন পার্ট করে, বুঝছো তো, সেটাকে বলা হয়। আচ্ছা, এখানে কি বলছে, যৌগিক শব্দ যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, যেটা বললাম আসতেছি, এবং ব্যবহারিক অর্থ একই, অর্থাৎ অভ্যন্তরীণ ভাবে যেটা বিশ্লেষণ করলে যেটা অর্থ দেয় আমরা সেটা ব্যবহারিক ভাবেও আমরা সেই অর্থই দিই। অভ্যন্তরীণ ভাবে বিশ্লেষণ করলে যে অর্থ দেয়, ব্যবহারিক ভাবে বিশ্লেষণ করলে সেই অর্থ দেয়। আবারও বলতেছি, যৌগিক শব্দের মধ্যে ব্যুৎপত্তিগত অর্থ মানে কি অভ্যন্তরীণ বিশ্লেষণ, এবং কি ব্যবহারিক অর্থ বাহ্যিক যেটাকে বলা হয়, সেটা দুইটাই কিন্তু সেম থাকবে, অর্থাৎ সেটার মধ্যে পার্থক্য থাকবে না, ভিন্ন থাকবে না, সেটাকে আমরা বলবো। আমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। ওকে, আমরা এখানে চলে আসি, আমি এটা পরে দেখাচ্ছি। এখানে দেখি কি লিখছি, দেখো তো। হুম, আচ্ছা, এখানে দেখো তো কি লিখছি, গায়ক, কি গায়ক, তাহলে কি গো যুগ অক, গায়ক। তাহলে হচ্ছে দেখো তো, গায়ক যে আমরা এখানে দেখতেছি, এখানে যে গায়ক বিষয়টা দেখতেছি, যেমন কি ব্যুৎপত্তিগত অর্থ, যেমন কি এটার অর্থটা কি দেখি তো। এই যে অর্থগুলো দিয়েছি, এই যে যা করা উচিত, বাবুর বাপ, কি কন্যার পুত্র, এগুলোকে বলা হয় আমাদের ব্যুৎপত্তিগত অর্থ। কি ব্যুৎপত্তিগত অর্থ, কি অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ, এই যে এটা ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে আমি কি দেখতেছি, গায়কের ব্যুৎপত্তিগত অর্থ মানে কি, যে গান করে, এটা হচ্ছে অভ্যন্তরীণ কি বিশ্লেষণ। তাহলে ব্যবহারিক ভাবে আমরা গায়ক কাদের চিনি, গায়ক কাদের বলি বলতো, গায়ক কাদের বলি, যাদের যারা গান করে। গায়ক কাদের বলি, যারা গান বলে। তো তেমনই ভাবে দেখি তো, তাহলে কি গায়ক গযোগ অক বা নক দিতে পারি, এটা অর্থ না। আমাদের ব্যুৎপত্তি অর্থ কি, যে গান করে। তাহলে ব্যবহারিক অর্থ আমরা গায়ক কাকে চিনি, অবশ্যই যে গান করে। তাহলে কি আমাদের অভ্যন্তরীণ অর্থ এবং আমাদের বাহ্যিক অর্থ বা ব্যবহারিক অর্থ সেম। তো এটাকে আমরা বলবো কি, যৌগিক শব্দ। তেমনই ভাবে কর্তব্য, কর্তব্য যদি কথা বলি, ব্যুৎপত্তিগত অর্থ যা করা উচিত। তাহলে আমরা ব্যবহারিক ভাবে আমরা কি বুঝাই, বললাম যে তোমার এটা কর্তব্য, কর্তব্য মানে কি, তোমার এটা করা উচিত, তোমার এটা দায়িত্ব। তাহলে দেখো তো, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক ভাবে আমরা যে কথাগুলো বলি সেম না, অবশ্যই সেম। যখন সেম থাকবে তখন সেটাকে বলবো কি, যৌগিক শব্দ। তেমনি ভাবে তোমাকে প্রশ্ন, এইখানে যে উদাহরণগুলো দেখাচ্ছি, আবার বলতেছি, যে উদাহরণগুলো দেখাচ্ছি এই উদাহরণ থেকে বাহিরে আসার কোনো সম্ভাবনা নাই। আমি যেগুলো দেখাবো এইগুলোর বাহিরে আসার কোনো সম্ভাবনা নাই। ওকে, কি যেমন বাবু আনা, অভ্যন্তরীণ ভাব যদি দেখি, তাহলে এদের বাবুর বাপ, অর্থাৎ বাবু আনা মানে বাবুর বাপ, অর্থাৎ যে পরিপাটি হয়ে চলে, মানে একটু বুঝছো তো, ওই রকম ভাবে চলে, তাকে বলা হয় বাবুর বাপ। তাহলে আমি অনেকজনে বলে না, কি বাবু আনা করে রে, বাবু আনা মানে কি, বাহ্যিক ভাবে আমরা কি বুঝাই, যে বাবু করে, পাঠ করে চলে, তো সেটাকে বুঝাই। তাহলে কি বাবু আনা হচ্ছে আমাদের কি শব্দ বলো তো দেখি, যৌগিক শব্দ। ওকে, মিম একজনকে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ। দেখো পরে কি আছে, এই যে চিকা মারা, চিকা মারা কি, আচ্ছা চিকা মারা, চিকা মারা, আচ্ছা চিকা মারা অর্থ আমরা কি বুঝি, আমরা কি চিকাকে মারি, তোমরা তো চিকা চেনো, চিকাকে মারি অর্থাৎ যারা চিক 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 করে ওটাকে মারি না। চিকা মানে হচ্ছে দেওয়ালে মারা, মানে কি লিখন, অর্থাৎ পোস্টার মারাকে বোঝানো হয়। দেখো তো, চিকা মারা অর্থ কি, দেওয়ালে লিখন, এটা কি অভ্যন্তরীণ বা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে দেওয়ালের লিখন ব্যবহারিক অর্থ কি বোঝায়, যে পোস্টার লাগায় তাকে তো বোঝায়, তাই না? পোস্টার লাগানোকে দেওয়ালের লিখন আমরা বলি না, অবশ্যই। তেমনই কি চিকা মারার কি অভ্যন্তরীণ অর্থ হচ্ছে দেওয়ালের লিখন, বাহ্যিক অর্থ হচ্ছে, ব্যবহারিক অর্থ হচ্ছে আমাদের দেওয়ালের লিখন। তো এই জন্য হচ্ছে আমাদের
এই জন্য আমাদের হচ্ছে কি চিকা মারা হচ্ছে আমাদের কি যৌগিক শব্দ। তাহলে আমি তোমাকে দাগিয়ে দিচ্ছি। আর ব্যুৎপত্তি মানে কি? ব্যুৎপত্তি মানে বলেই তো দিলাম। ব্যুৎপত্তি মানে হচ্ছে এই যে শব্দটা আছে গায়ক, এটাকে বিশ্লেষণ করলে আমরা যেটাকে পাই অভ্যন্তরীণ গান করে যে, তেমনই ভাবে এটার বাহ্যিক অর্থ আমরা বা ব্যবহারিক অর্থ আমরা কি বোঝাই? গানকে, গায়ককে যে গান করে। তাহলে এই যে অভ্যন্তরীণ এইগুলো অর্থ বা কি বিশ্লেষণ করে যে অর্থটা পাইছি, এটার সাথে আমাদের ব্যবহারিক অর্থ আমরা যেগুলোকে সচরাচর চিনি, তো সেটার অর্থ মিলে যায় যখন বা মিল থাকে, একই থাকবে, তখন সেটাকে বলবো আমরা কি? কোনটা? যৌগিক শব্দ। তাহলে আজকে থেকে মনে রাখো, গায়ক কোন শব্দ যেগুলো দেখাচ্ছি, গায়ক কোন শব্দ দেখতে পারবে, এটা বিগত সালের প্রশ্ন। কি? যৌগিক শব্দ। কর্তব্য, বাবুয়ানা, মধুর, যেমন কি দহিত্র, যেমন কি চিকা মারা, চিকা মারা হবে আর কি, যেমন কি মধুর বললাম, তাহলে কি মধুর। অভ্যন্তরীণ অর্থ কি? মধুর। মধুর মানে কি? মধুর মানে কি? আমি বললাম যে আমি তো আজকে করলা দিয়ে ভাত খাইছি, করলা তো খুবই মধুর, এরকমই হবে। মধুর দ্বারা কি বোঝায়? মিষ্টি বোঝায়। তাহলে কি মধুর মতো মিষ্টি যেটা, সেটাকে বলা হয় মধুর। তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ ভাব। তাহলে করলার সাথে কি এই মধুরের মানে সম্পর্ক আছে? না। মিল আছে? না। যখন মিল থাকবে না তখন কি সেটা অন্যটা হতে পারে, যখন মিল থাকবে তখন সেটাকে বলবো কি? যৌগিক শব্দ। বুঝতে পারলাম? মধুর দ্বারা কি বোঝায়? মিষ্টি বোঝায়। মধুর দ্বারা কি বোঝায়? মিষ্টি বোঝায়। ওয়ালাইকুম আসসালাম আফসানা। ওকে, আমরা কি বুঝতে পারছি? আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এইগুলো কি আমরা বুঝতে পারছি? এখানে আরেকটা লিখতে হবে বা আরেকটা গুরুত্বপূর্ণ, এইগুলোর সাথে আরেকটা আমাদের লিখতে হবে, সেটা হচ্ছে মিতালি। মিতালি, মিতালির যদি অভ্যন্তরীণ বা ব্যুৎপত্তিগত অর্থ দেখি তাহলে হচ্ছে কি? মিতালি দ্বারা কি বোঝায় বলো তো দেখি? মিতালি মানে কি? বন্ধু, বন্ধুর ভাব যেটা হয়। তাহলে আমরা বলি না তুই তো আমার মিতারি, বলে না মিতা, তুই আমার মিতা, মানে নামে নামে যখন মিলা যায় তখন কি বলে? মিতা। মানে কি তাদের মধ্যে কি সম্পর্ক? কি সম্পর্ক? বন্ধুর সম্পর্ক, বুঝছো? তো এই মিতালিও কিন্তু আমাদের বিগত সালের প্রশ্ন এবং আসে। তো মিতালিটা দেখবা, আর এগুলো একটু তোমরা লিখে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো, এইগুলো থেকে প্রশ্ন আসবে, আর আসার কোনো সম্ভাবনা নাই। ওকে, বুঝলে অবশ্যই বলবা ভাই। জি ভাই ক্লিয়ার, হ্যাঁ। বুঝলে অবশ্যই বলবা, না বুঝলে অবশ্যই বলবা যে ভাই বুঝি নাই। এখানে দাঁড়াইছি কি জন্য? তোমাদের জন্য। তোমরা যদি না বুঝো তাহলে আমি এখানে ক্লাস করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তোমরা যদি না বুঝো আমি ক্লাস করাবো কাকে বা কি জন্য পড়াবো? দরকার নাই। যতক্ষণ না পর্যন্ত তোমাদের না বুঝতে পারি ততক্ষণ পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকবো। এটাই হচ্ছে আমার ডেডিকেশন, আর কোনো কিছু জানি না। এবং তোমাদের কিভাবে বিশ্ববিদ্যালয়ে আনা যায় সেই বিষয়ে আমরা কাজ করি, এবং সেই জন্য আমরা ভাববো শুধুমাত্র আমাদের পেড বেসের স্টুডেন্টরে আমরা পড়াচ্ছি এরকম না। ফ্রিতে কি জন্য আমরা এমসিকিউ সলভ না করে আমরা টপিক পড়াচ্ছি? কারণ হচ্ছে যে তোমার যখন যৌগিক শব্দটা আসবে, তোমাকে একটা এমসিকিউ দেখালাম যে কি গায়ক, গায়ক কোন শব্দ? যৌগিক শব্দ, ররি শব্দ, যোগ্যররি শব্দ। তুমি কি বলে দিলাম যে এইটা হচ্ছে ব্যুৎপত্তি মানে ব্যবহারিক অর্থ এক, এই জন্য আমাদের এটা গায়ক। কিন্তু যখন তোমাকে কনসেপ্ট ক্লিয়ার একটা একটা করে এতগুলো আমি মানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, এবং তোমাকে যখন বললাম যে এইগুলো থেকেই প্রশ্ন আসবে, তখন তোমার মাথার মধ্যে এই সিগন্যাল চলে গেছে, বাই যেহেতু বলছে এগুলো থেকে প্রশ্ন আসবে। অর্থাৎ এমসিকিউ আকারে শুধুমাত্র পড়াশোনা করা চলবে না। বুঝতে পারলাম? এটা আমাদের মনে রাখতে হবে। এতটুকু বুঝলে আমরা সামনের দিকে আসতে ভাই। শোনা যায় না কেন? শোনা তো যাচ্ছে, শোনা যাচ্ছে তো। ওকে, এখন আমরা চলে আসবো কি? রুড়ি শব্দ। কোন শব্দ? রুড়ি শব্দ। এটার অর্থ আমরা কি থাকবো? রুড়ি শব্দটা সেই শব্দ যেটার ব্যুৎপত্তিগত অর্থ, আমি তো বুঝাইলাম ব্যুৎপত্তি অর্থ কি, যেটাকে বিশ্লেষণ করে যে অর্থ দেয়, এই যে এগুলো অর্থ দেয় সেটা। আচ্ছা, এখন মনে করো আমার মতন যারা একটু কম পড়াশোনা করো, মানে ফাঁকিবাজি করো, তাদের জন্য আমি একটা দিয়েছি, কি বলা হয়, ছন্দ দিয়েছি। অর্থাৎ তোমরা কিভাবে যৌগিক শব্দ মনে রাখবা এইটা একটু লিখে রাখতে পারো। কি? চিকা মারা গায়কের কর্তব্য বাবুয়ানা না করে মধুর সুরে দহিত্র গান করা। জাস্ট এতটুকু লেখা রাখো, তাহলে তোমাকে এইটা যখন একটা মানে এটা উদাহরণ মানে এই ছন্দটা মনে রাখতে পারবা, তখন যখন সামনে আসবে কোনটা যৌগিক শব্দ, কোনটা রুড়ি শব্দ, কোনটা যোগরুড়ি শব্দ, জাস্ট তুমি মনে রাখবা কি এই ছন্দটা পড়বা। ছন্দটার মধ্যে যদি পড়ে যায় চারটার মধ্যে অপশন, তাহলে দিলাম। যেমন কি চিকামারা, যেমন চিকামারা এখানে আছে, তুমি এটা পড়লা, চিকামারা গায়কের কর্তব্য বাবুয়ানা না করে মধুর সুরে দহিত্র গান করা। তাহলে এটা পড়ে ফেললা, তখন দেখতেছে এ বি সি ডির মধ্যে চিকামারা আছে, তখন আমি দেবো কি যৌগিক শব্দ। যেমন কি বাবুয়ানা, বাবুয়ানা আছে, তাহলে চারটে অপশনের মধ্যে বাবুয়ানা আছে, তাহলে বাবুয়ানা দিয়ে দিলাম, আমার ছন্দের মধ্যে পড়ে গেছে। তেমন কি আমি বললাম কি মধুর, মধুর
তাহলে কোনটা যৌগিক রুড়ি বা যোগ্য রূঢ়, তখন 4টার মধ্যে আমি দেখতেছি কি ও আচ্ছা মধুর আছে আমার ছন্দের সাথে মিলে যাচ্ছে, তাহলে হচ্ছে আমাদের যৌগিক শব্দ। স্ক্রিনশট নিচ্ছে, জি এর থেকে ভালো ভাই আমি আর বোঝাতে পারছি না, কারণ হচ্ছে আমি অনেকটা চেষ্টা করি তোমাদের বোঝানোর জন্য, জানি না কতটুকু পারি, বোঝানোর চেষ্টা করি। ওকে, আমরা আর এখানে আসবো না, আমরা প্রতিটার ক্ষেত্রে ছন্দ দিব, বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা রুড়ি শব্দটা কি? রুড়ি শব্দটা সেটাই যেটা কি বুৎপত্তিগত অর্থ এবং কি ব্যবহারিক অর্থ সেম থাকবে না। এবং আরেকটা এখানে মজার বিষয় আছে, আরেকটা আচ্ছা আপনার মতো ফাঁকিবাজ আমি হতে পারি। আচ্ছা দরিদ্র এটার অর্থ কি, তাই না? ওকে, এটার অর্থ মানে জানো কি? কন্যার পুত্র। কোথায়? এই যে এটা কন্যার পুত্র। কি? কন্যার পুত্র। তাহলে কন্যার পুত্র দ্বারা আমরা কোনটাকে বোঝাই? কন্যার পুত্র যেটা ব্যবহারিক অর্থ সেটা তো অভ্যন্তরীণ অর্থ তো একটাই, তাই না? দেখো তো কন্যার পুত্র কাকে বোঝায়? নাতিকে বোঝায়। তাহলে আমরা কন্যার পুত্রকে ব্যবহারিক ভাবে কি বোঝাই? নাতিকে বোঝাই। তো এটার আশা করি আর মানে সমস্যা হবে না। ভাই আপনার বোঝানোর অনেক সুন্দর। জান্নাত ইসলাম, থ্যাংক ইউ জান্নাত। ওকে, আমরা এখানে চলে আসি, আমরা এখানে কথা বলবো। কি? এখানে কথা বলবো নাতি। নাতি, হ্যাঁ একজন লিখে দিয়েছে নাতি, থ্যাংক ইউ মাইশা। আচ্ছা এতটুকু বুঝলে আমরা রুড়ি শব্দতে চলে যাচ্ছি। কানার পুত্র আপনার নাতি। আচ্ছা এখানে দেখো কি বলছে, আমি এখানে একটু ভালো করে লিখি। দেখো এখানে কি বলছে? হস্তি। কি? হস্তি। কি লিখছে? হস্তি। তাহলে হস্তি মানে কি? হস্ত আছে যার বা হাত। তাহলে আমাদের কি অভ্যন্তরীণ বা ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে আমরা হস্তি মানে কি হস্তযোগ ইন, অর্থাৎ আমরা হাতকে বোঝাই। কি বোঝাই? হাতকে বোঝাই। এখন যদি বলি যে ওই হস্তি আসতেছে, হস্তি আসতেছে, তখন কি তুমি কি বুঝো? হাত আসতেছে। তখন কি বোঝায়? কাকে বোঝায় বলো তো? তখন ব্যবহারিক ভাবে আমরা কি হস্তি দ্বারা কি বোঝাই? হাতকে বোঝাই। আর অভ্যন্তরীণ বা ব্যুৎপত্তিগত অর্থ মানে কি হস্ত আছে যার মানে কি হাতকে বোঝায়। তাহলে কি এই যে হাত অভ্যন্তরীণ বা ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ কি হাতি, তাহলে কি মানে ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত কি অর্থ মিল আছে? দুইটার কি মিল আছে একটু বলো তো? ব্যবহারিক অর্থ এবং মানে ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত কি অর্থ মিল আছে? না। কারণ কারণ কি হস্তি দ্বারা আমরা কি হস্তি দ্বারা আমাদের ব্যবহারিক ভাবে কি বোঝায়? হাতিকে বোঝায়, কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ বলতে কি বোঝায়? হস্তি আছে যার মানে হাত আছে যার। তাহলে হাত আর হাতি কি এক? ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি এক? এক না। যখন এক না তখন সেটাকে কি বলবো? রূঢ়ি শব্দ। কি বলবো? রূঢ়ি শব্দ। কি বলবো? কি বলবো? রূঢ় বা রূঢ়ি শব্দ। তখন সেটাকে কি বলবো? রূঢ়ি শব্দ। সেম তেমনি ভাবে আরেকটা চলে আসে, কি বলছে? কোনটা 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 দিব? এখানে লেখো বাঁশি। আচ্ছা আচ্ছা, বাঁশি দ্বারা আমাদের একটা প্রশ্ন আছে এবং আমি দাগিয়ে দিচ্ছি কোনটা কোনটা তোমাদের প্রশ্নটা আসবে। দেখো তো কি দেখছে? বাঁশি। আচ্ছা এটা যদি আমি বাঁশি যদি কথা বলি, বাঁশি, বাঁশি দ্বারা আমরা কি বুঝাই? বাদ্যযন্ত্রকে বুঝাই। কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা দেখি, কি লেখে? বাঁশ দিয়ে তৈরি যে বস্তু। বাঁশি কি ব্যুৎপত্তিগত অর্থ এটা, বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু। তাহলে দেখো তো যে কোনো বস্তু বাঁশ দিয়ে কি হয়? বাঁশ দিয়ে শুধুমাত্র কি বাঁশি হয়? না। বাঁশ দিয়ে কি আমরা ঘর বাড়ি বানাতে পারি না? অবশ্যই বানাতে পারি। বাঁশ দিয়ে তো আমরা অনেক কুলা বা অনেক কিছু বানাই, তাই না, গ্রামীণ ভাবে। তো দেখো তো আমরা বাঁশি দ্বারা আমরা বুঝি কি একটা বাদ্যযন্ত্র, সুরের বিশেষ বাদ্যযন্ত্র। কিন্তু বাঁশ দিয়ে আমাদের কি যে কোনো ধরনের কি বস্তুকে বোঝানো হইতেছে, যে কোনো ধরনের তৈরি বস্তুকে বোঝানো হইতেছে। কিন্তু এই যে দেখো তো বাঁশি দ্বারা কি হয়? বাঁশি মানে কি বাঁশ দিয়ে যে কোনো একটা তৈরি একটা বস্তু। কিন্তু আমরা বাঁশি দ্বারা বাহ্যিক ভাবে আমরা জানি কি সুরের বিশেষ বাদ্যযন্ত্র। তো দেখো তো দুইটার সাথে কি মিল আছে? দুইটার সাথে কি মিল আছে? বলো তো দুইটার সাথে কি মিল আছে? দুইটার সাথে মিল নাই। থ্যাংক ইউ। দুইটার সাথে যেহেতু মিল নাই, তখন সেটাকে কি বলবো? তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে বলবো রূঢ় বা রূঢ়ি শব্দ। ওকে, বাদ্যকে বাঁশি দিয়ে তৈরি কোনো বস্তু, কিন্তু এটা দ্বারা কি বোঝায়? এক ধরনের বাদ্যযন্ত্র। আচ্ছা এখানে আরো গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা এখানে কি আর লেখি নাই? আচ্ছা এই দুইটা লেখো। আগে কি হস্তি আসতে পারে, বাঁশ আসতে পারে, আচ্ছা বাঁশি আসতে পারে, এরপর আমাদের একটা আসে কি
এরপর এই প্রশ্নটা আসে কি, তুমি দেখতে পারো হরিণ, অনেকবার প্রশ্ন আসছে। আচ্ছা, হরিণ, হরিণ দ্বারা আমরা কি বুঝাই, বাহ্যিকভাবে কি বুঝি? বললাম যে তুমি হরিণটাকে নিয়ে চলে গেলা, তাহলে হরিণ দ্বারা কি বুঝাই? বলো, হরিণ দ্বারা কি বুঝো, এটা বলো। হরিণ দ্বারা কি বুঝো? এই সকলের মানে মেসেজ পাচ্ছে না, মানে কমেন্ট পাচ্ছে না কেন? সকলে কমেন্ট করেন না কেন? বা বুঝতেছি না, মানে আপনারা না বুঝলে আমি তো কিভাবে বুঝবো? হরিণ দ্বারা কাকে বোঝাই বলো তো? হরিণ দ্বারা কাকে বোঝাই? এবং আরেকটা আমি কথা বলছি কি, হরিণ দ্বারা কাকে বোঝাই এটা লেখো। আরেকটা কি বললাম, জাস্ট এতটুকু মনে রাখো, রূঢ় বা রূঢ়ি শব্দ হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, এটার অভ্যন্তরীণ যে অর্থটা রয়েছে, আর আমরা যেটা মানে ব্যবহার করি মানে সাধারণত, যেমন কি বাঁশি দ্বারা আমরা বাদ্যযন্ত্রকে বোঝাই, কিন্তু এটা দ্বারা বোঝাই কি বাঁশ দিয়ে বিভিন্ন বস্তু। তো এটার সাথে মিললো না। তেমন ভাবে হরিণ দ্বারা আমরা কি বোঝাই? লেখো, এই হরিণ, হরিণ আবার কোনটা? হরিণ মানে কি পশু না? পশু বিশেষকে বোঝায় না, প্রাণী আছে বলছে প্রাণী। হরিণ, হরিণই হবে নাকি? না, হরিণই হবে না, হরিণ প্রাণী নাকি? হ্যাঁ প্রাণী। তাহলে হরিণ দ্বারা আমরা কি, দেখো এটা নিয়ে তোমাদের কনফিউশন হয়ে যায়। হরিণ মানে কি আমরা কি জানি কি? প্রাণী। বাহ্যিক ভাবে কি বোঝায়? বাহ্যিক ভাবে কি বোঝায় ওটা বলো। হরিণ মানে কি বাহ্যিক ভাবে কি বোঝায়? প্রাণীকে বোঝায়। কিন্তু আমাদের রূঢ় শব্দ যদি আমরা মানে ব্যুৎপত্তিগত অর্থকে বুঝি, তাহলে আমরা কি হৃদয় হরণকারী, কি হৃদয় হরণকারী, হরণকারী, হরণকারী। দেখো তো, এই যে এইটা, এই চাচা হচ্ছে আমাদের হৃদয় হরণকারী হচ্ছে কি ব্যুৎপত্তিগত অর্থ, আর হরিণ দ্বারা আমরা কি বুঝাই? পশুকে বুঝাই। দেখো তো, এই যে হৃদয় হরণকারী যা আছে, অভ্যন্তরীণ ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি দুইটা মিল হইছে? দুইটা কি মিল হইছে? এখন এই যে দীপক আছে, দীপক তার গার্লফ্রেন্ডকে বলে যে তুমি তো আমার হরিণ। হরিণ দ্বারা এখন বলবো কি বললা? তার গার্লফ্রেন্ড বলবো যে তুমি আমাকে হরিণ বললা, তুমি আমাকে পশুর সাথে তুলনা করলা। তখন কি তার গার্লফ্রেন্ড ব্রেকআপ। তো দেখো, সে কোনটা বলছে? সে অভ্যন্তরীণ ভাবে ব্যুৎপত্তিগত অর্থে বলছে তুমি আমার হৃদয় হরণকারী, তুমি আমার হৃদয় কেড়ে নিয়েছো, আমার হৃদয় তোমার জন্য। তো ব্যুৎপত্তিগত অর্থ বলছে একটা, কিন্তু তার দিয়ে মানে বুঝছে কি পশুকে বুঝাইছে, আমি পশুরে, তাহলে তোর সাথে তো আর থাকা যাবে না। তাহলে দেখো তো, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি মিল আছে? মিল নাই। যখন মিল থাকবে না, তখন সেটাকে কি বলবো? তখন সেটাকে বলবো রূঢ় বা রূঢ়ি শব্দ। আচ্ছা, রূঢ় বা রূঢ়ি শব্দ। তাহলে তোমাদের প্রশ্ন আসে, এবং বিগত সালের প্রশ্ন এটা। ইভেন কি আমিও আজকে যখন মানে অভিযাত্রী বই থেকে বিগত সালের প্রশ্ন পড়তেছিলাম তোমাদের জন্য, তখন দেখলাম হরিণ, তখন আমার মাথার মধ্যেও আসলো যে এই হরিণ। তখন আমি আবার মানে দেখলাম বইটা, পরে দেখলাম যে কি হরিণ মানে হচ্ছে হৃদয় হরণকারী, আর বাহ্যিক ভাবে আমাদের কি ব্যবহার অর্থ এটা পশু। তাহলে আজকে থেকে আর বলিও না, যারা ছেলে আছো বা মেয়ে আছো, কখনো তোমাদের জিএফ বয়ফ্রেন্ডকে বলিও না, কি বিএফ কে বলিও না যে তুমি আমার হরিণ, আজকে থেকে বলিও না। ওকে, আমরা কি বুঝছি? এখানে আরো গুরুত্বপূর্ণ আছে, আমি দেখাচ্ছি আরো গুরুত্বপূর্ণ আছে। যে হস্তি বলছি, আরেকটা বলতে পারি কি প্রবীণ। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো লিখে নাও। প্রবীণ, প্রবীণ। আচ্ছা, প্রবীণ দ্বারা আমরা কি বুঝাই বলতো? প্রবীণ দ্বারা আমাদের ব্যবহারিক অর্থ আমরা কাকে বোঝাই? যে লোকটা খুবই প্রবীণ রে। প্রবীণ মানে কি বলে দাও? প্রবীণ মানে কি? ছেলে এবং মেয়েরা বলো, প্রবীণ মানে কি? তোমাদের লাইক কমেন্ট যদি না পাই, তাহলে তো ক্লাস নেওয়া কঠিন। প্রবীণ মানে কি? ছেলে মেয়েরা একটু বলো, প্রবীণ মানে কি? আল্লাহ, এখন ক্লাস? হ্যাঁ এখন ক্লাস। তো এটা আগে বলছে, দেখো নাকি? আচ্ছা, জান্নাত বলছে, জান্নাত ইসলাম বলছে বৃদ্ধ। আচ্ছা, মাইশা বলছে কি বৃদ্ধ। তাহলে আমরা প্রবীণ দ্বারা আমরা ব্যবহারিক অর্থ জানি কি বৃদ্ধকে বোঝাই, তাই না? কিন্তু আমরা যদি প্রবীণকে বিশ্লেষণ করি, তাহলে আমরা ওইখানে কি দেখতে পারো? প্রবীণ দ্বারা আমরা কি দেখতে পারো? প্রযুগবিহীন। কি? প্রযুগবিহীন, প্রযুগবিহীন। এই প্রবীণ দ্বারা আমাদের কি বোঝায়? প্র মানে কি গরু, তাই না? গুরু খোঁজা। দেখো তো, আর বিন দ্বারা খোঁজাকে বোঝাচ্ছে। তাহলে তুই দেখো তো, কি আমাদের ব্যুৎপত্তিগত অর্থ প্রবীণ দ্বারা আমাদের কি বোঝায়? গরু খোঁজা। তাহলে কি আমরা কি ব্যুৎপত্তি অর্থ আমরা বুঝলাম কি গরু খোঁজা, কিন্তু আমাদের ব্যবহারিক অর্থ হচ্ছে বৃদ্ধ। তাহলে ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ কি এক আছে? বুড়া। আচ্ছা, মিম বলছে বৃদ্ধ। দেখো তো,
ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত কি এক আছে? এক এক নাই। যখন এক থাকবে না তখন সেটাকে বলবো কি? রূঢ়ি শব্দ। যেগুলো দেখাচ্ছে এইগুলো গুরুত্বপূর্ণ। হুম। এখন আমরা আরেকটা বলতে পারি। এখন অনেক অনেকজনের জিহ্বায় পানি আসতে পারে, বুঝছো? সন্দেশ, আমি যেগুলো দেখাচ্ছি ওইগুলো আসার সম্ভাবনা বেশি আর কি। কোনো এক সময় এডমিশনের আগে আমি যেহেতু, বুঝছো তো, মার্কা মারা স্টুডেন্ট ছিলাম, আমি ব্যাকরণে কিছুই পাইতাম না, বুঝছো? ফার্স্ট টাইমে তো পড়াশোনা করি না, সেকেন্ড টাইম শুধুমাত্র পড়াশোনা করার কারণেই আজকে রাজশাহীতে পড়াশোনা করতেছি বা গুচ্ছেতে চান্স পেয়েছিলাম। কি জন্য? কারণ হচ্ছে তখন আমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছিলাম, এই জন্য তোমাদের আজকে পড়াচ্ছি। আমাকে একেবারে মানে শুরু থেকেই, যেহেতু আমার বাসা কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাথে ময়মনসিং, তো ওইখানে সবসময় আমাকে বাসায় টিচার রেখে পড়াইছে, কিন্তু আমি এগুলো কখনো পড়ি নাই। কিন্তু এখন দেখো আমি পারতেছি, কারণ কি? এডমিশনে আমি পড়েছিলাম। ইভেন কি এডমিশনে পড়ার কারণে কি আমি এখন ভবিষ্যতে চাকরি যখন পরীক্ষা দেব তখন এগুলো আসলে কিন্তু আমি মানে পেয়ে যাব আর কি। আচ্ছা, সন্দেশ মানে আমরা কি বলি বলতো? আচ্ছা, বিচিত্র বই পড়লে হবে, কোনো সমস্যা নাই। আর যদি আপনি আমাদের পেইড বেসের হয়ে থাকেন তাহলে তো আর দরকারই নাই। আর যারা পেইড বেসে ভর্তি হতে চাচ্ছে আমাদের এখানে মানবিক বিভাগ পরিবর্তনের জন্য, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ক্লাসের পরেই। আমাদের পেজের যে মেসেজ অপশন আছে ওইখানে। সন্দেশ দ্বারা আমরা কি বোঝাই? সন্দেশ, ছোটবেলা সন্দেশ খাও নাই? না, আমিও পাই। আচ্ছা, সেকেন্ড টাইমে খুবই জার্নি কঠিন ছিল গো। আচ্ছা, সন্দেশ দ্বারা আমরা কি বোঝাই? সন্দেশ দ্বারা আমরা কি বোঝাই? মিষ্টান্ন জাতীয়। সন্দেশ দ্বারা আমরা কি বোঝাই? মিষ্টান্ন জাতীয়। সন্দেশ দ্বারা আমরা কি বোঝাই? মিষ্টান্ন জাতীয় বিশেষ, তাই না? সন্দেশ দ্বারা তোমরা ছোটবেলা থেকে জানো কি সন্দেশ মানে কি? মিষ্টি জাতীয় সন্দেশ মানে জাতীয় মিষ্টি। আচ্ছা, ছোটবেলা জাতীয় মিষ্টি। আচ্ছা, সন্দেশ যদি আমরা করি, সম যোগ দেশ। আচ্ছা, সম যোগ দেশ, আমি একটু ভালো করে লিখি। সম যোগ দেশ, আমি এটা সন্ধি বিচ্ছেদ করলাম। তাহলে দেখো তো, সন্দেশ দ্বারা আমাদের এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। সন্দেশ মানে হচ্ছে কি? কোন দেশের খবরকে বোঝায়, কি সংবাদপত্রকে বোঝায় বা খবরকে বোঝায়। কি বোঝায়? খবরকে বোঝায়। এবং তোমাদের একটা সুখবর বলে দেই, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইমার মানে আতুরঘর হয়ে গেছে এখন। যে ডিপার্টমেন্টে যাবা সেকেন্ড টাইমার মানে অহরহ অহরহ। তাই সেকেন্ড টাইমার যারা রয়েছে তারা মন ভাঙিও না। আচ্ছা, মিষ্টান্ন জাতীয় কে বোঝায়? কি মিষ্টান্ন জাতীয় কে বোঝায়? সন্দেশ দ্বারা মিষ্টান্ন জাতীয় কে বোঝায়, কিন্তু আমাদের ব্যুৎপত্তিগত অর্থ সন্দেশ মানে জানো কি? সংবাদ। সংবাদ অর্থাৎ কোন দেশের সংবাদকে বোঝায়। দেখো তো, তোমরা বলতেছো যে সন্দেশ মানে মিষ্টি, মানে ব্যবহারিক অর্থ আমরা এটা জানি, কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ মানে কি? সংবাদ মানে কি? অভ্যন্তরীণ ভাবে সংবাদকে বোঝায়। দেখো তো, মিষ্টি এবং সংবাদ কি এক রে? দুইটা কি আলাদা না? তাহলে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক হলো না? হলো না। তাহলে এই সন্দেশটা হচ্ছে আমাদের কি? রূঢ় বা রূঢ়ি শব্দ। আমি যেগুলো লিখতেছি এগুলো সকলে লিখে দাও। আমি যেগুলো লিখতেছি এগুলো সকলে লিখবে, এবং তোমরা মানে মানে লিখে নাও, বা যারা স্লাইড পাও নাই পরে তোমাদের স্লাইডটা আমি দিয়ে দিব। এখানে আরো গুরুত্বপূর্ণ আছে, যেমন কি পাঞ্জাবি। পাঞ্জাবি না, পাঞ্জাবি বানান হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবি বানান এইভাবে না? পাঞ্জাবি বানানের মধ্যে ঋষি কার। পাঞ্জা পাঞ্জাবি। আচ্ছা, পাঞ্জাবি দ্বারা তোমরা কি বুঝো? পাঞ্জাবি দ্বারা কি বুঝো বলো তো? পাঞ্জাবি বলতে কি বোঝায়? পুরুষদের পোশাককে বোঝায় না? বা ব্যবহারিক ভাবে আমরা কি বুঝি পাঞ্জাবি বলতে? আমরা কি বুঝি? আচ্ছা, থ্যাংক ইউ। দেখছি একজন এই পেছানো পড়া বের করে কি খুব দরকার স্যার, আজকে খালি কনফিউজ তৈরি করা। হ্যাঁ, কনফিউজ তৈরি করলে তো হবে না। যেগুলো পড়াচ্ছি এগুলো জাস্ট নোট করে রাখো, এবং যদি তোমরা ব্যবহারিক অর্থ না বুঝো জাস্ট মুখস্থ করে দাও। আমি তোমাদের দেখাচ্ছি, কি বলা হয়, আহ সূত্র দেখাচ্ছি, ওয়েট করো। দেখো, পাঞ্জাবি দ্বারা আমাদের কি বোঝায়? পুরুষদের পোশাক বোঝায়, কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ এটা কি বোঝায়? কি ইন্ডিয়ার একটি কি প্রদেশকে বোঝায়, মানে কি পাঞ্জাব প্রদেশকে বোঝায়। তাহলে কি পাঞ্জাব প্রদেশ আর পাঞ্জাবি কি এক? ছেলেদের পাঞ্জাবি কি এক না? তখন কি দুইটার কি আলাদা শব্দ? তখন আলাদা শব্দ হবে, তখন সেটা হবে আমাদের কি রুড়ি শব্দ। তখন সেটা আমাদের কি হবে? রুড়ি শব্দ, বা জাতিকে বোঝায়। হ্যাঁ, জাতিকে বোঝায়। এটা আমাদের প্রশ্নের মধ্যে আসে। সন্দেশ আমাদের প্রশ্ন আসে কি? আচ্ছা,
ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি আশা করি তোমরা এটা পেয়ে যাবা এবং তোমরা তোমাদের বইয়ের মধ্যেও কিন্তু এই বিষয় আছে আর কি। আচ্ছা দেখি তো এটার কি আমি কি দিয়েছি রুড়ি শব্দ। এই যে ভাইরা, এই সূত্রটা মনে রাখবা, তাহলে তোমাদের হয়ে যাবে। এই যে সূত্র দিয়ে দিছি, এটাই তো বলি সূত্র যদি না দিই তাহলে আমার মতন যারা কম পারো, মনে করো আমার মতন যারা কম পড়ালেখা পারো, তাদের কি হবে, তাই না? তো সূত্র না দিলে কি হবে? এই যে দেখো তোমাদের বিষয়টা আছে, কি দিছে দেখো তো। রুড়ি শব্দ মনে রাখবো কিভাবে, দেখো। হুস্তি গবেষণাকারী প্রবীণ লোকটির পাঞ্জাবি পরে তৈল সন্দেশ খায় আর বাঁশি বাজায়। একেবারে সহজ, এতটুকু মনে রাখতে পারবে না? বলো তো, এইগুলো তো মনে রাখতে পারবে। কি? হস্তি গবেষণাকারী প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে তোল সন্দেশ খায় আর বাঁশি বাজায়। তাহলে দেখো তো, যখন এটা পড়বা মানে একেবারে মুখস্থ করবো, এই দুইটা লাইন মুখস্থ করতে পারবো না রুড়ি শব্দের? আর কি বলা হয়, যৌগিক শব্দ দুইটা লাইন মনে রাখতে পারবা না? অবশ্যই। কি? হস্তি গবেষণাকারী প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে তোল সন্দেশ খায় আর বাঁশি বাজায়। কি? বাঁশি বাজায়। ওকে, এই দুইটা শব্দ কি আমরা মনে রাখতে পারবো বলো তো? দুইটা শব্দ কি মনে রাখতে পারবো? দেখো, হস্তি গবেষণাকারী প্রবীণ পাঞ্জাবি আর কি তোল সন্দেশ বাঁশি। দেখো একেবারে সহজ, এগুলো আগে মনে রাখতে পারবা? সৌরভ কুমার, হ্যাঁ মনে রাখতে পারবো। থ্যাংক ইউ। সৌরভে হয়তো আজকে প্রথম দেখতেছি ক্লাসের মধ্যে। এর থেকে সুন্দরভাবে আমি মনে করি আর বোঝানোর নাই আর কি, ইনশাআল্লাহ। ওকে, যারা মনে রাখতে পারবে অবশ্যই বলে দিবা আর কি, জানিয়ে দিবা। পারবো পারবো, থ্যাংক ইউ। ইমরান, ইমরানও আজকে প্রথম ক্লাসের মধ্যে। দেখো, তোমাদের ক্লাসের মধ্যে যদি স্টুডেন্ট না থাকে তাহলে শুধু শুধু এইগুলো লাইভ করার কোনো দরকার আছে? দরকার তো নাই। আচ্ছা, ওকে। এখন আমরা কি যুগ্মরূঢ় শব্দ কি দেখবো? যুগ্মরূঢ় শব্দ, যুগ্মরূঢ় শব্দটা সেম কি থাকবে, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ মিল থাকবে না। কিন্তু আমরা এটা কিভাবে চিনবো? এটা হচ্ছে যুগ্মরূঢ় শব্দটা হচ্ছে আহ যুগ্মরূঢ় শব্দটা হচ্ছে আমাদের কি, যুগ্মরূঢ় শব্দটা হচ্ছে আমাদের কি, সমাস, সমাস নিষ্পন্ন শব্দ। অর্থাৎ সমাজের ব্যাজ বাক্য আমরা করতে হবে। কি করতে হবে? সমাস নিষ্পন্ন শব্দ। যেমন আমরা এখানে আসতে, আমাদের মনে হয় এখানে আসে না? ওকে, আমাদের এখানে আসার তো কথা। এই যে পাইছে আর কি। যেমন কি আমি তোমাকে বললাম কি পঙ্কজ, কি পঙ্কজ, কি বললাম তোমাকে? বললাম কি পঙ্কজ। পঙ্কজ মানে কি? ব্যবহারিক অর্থ যদি দেখি, পঙ্কজের ব্যবহারিক অর্থটা বলো তো দেখি। কি ব্যবহারিক অর্থ? হচ্ছে পদ্ম ফুল। কি? পদ্ম ফুল। আগে আমরা দেখবো যে এটা কি সমাজের ব্যাস বাক্য করা যায় কিনা। এটাকে আমরা দেখতে পাই ক্লাসে যখন করি তখন সবই পারি, আর অলমোস্ট এক্সামে মার্কস তুলতে পারি না। থ্যাংক ইউ, তারা লিখে রাখতেছো, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কি, তারা লিখে রাখতেছো। দেখো, পঙ্কজ প্রথম কি, আমি যদি এটা সমাজ মানে ব্যাস বাক্য করি তাহলে আমাদের এটা কি হবে? যখন আমরা এটাকে ব্যাস বাক্য করবো তখন আমরা লিখবো কি পঙ্কে, কি পঙ্কে জন্মে যা, তাই না? পঙ্কে জন্মে যা, তাই না? পঙ্কে জন্মে যা। তাহলে দেখো তো, পঙ্কজের যদি আমরা সমাজ বাক্য করলাম, কি 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 করলাম? ব্যাস বাক্য করতে পারলাম। তাহলে এক নম্বর হচ্ছে ব্যাস বাক্য হয়ে গেছে। যখন সমাজ নিষ্পন্ন হবে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে বলবো আমরা কি যুগ্মরূঢ় শব্দ। কিন্তু ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ কি এক নাকি দেখি। দেখো তো, পঙ্কে জন্মে যা, পঙ্কের মাঝে কি শুধুমাত্র পদ্ম ফুল জন্মে? শ্যাওলা জন্মে, কত কিছু জন্মে, ডট 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 অনেক ফুল জন্মে, কিন্তু স্পেসিফিক ভাবে পঙ্কজ দ্বারা আমাদের পদ্ম ফুলকে বোঝাচ্ছে। তাহলে দেখো তো, ব্যবহারিক অর্থ এবং মানে ব্যুৎপত্তিগত অর্থ কি এক হইলো? এক হইলো না। আরেকটা কি জন্য আমাদের এটা রুঢ়ি শব্দ নিতে পারলাম না? কারণ হচ্ছে এটা কি আমাদের সমাস নিষ্পন্ন বাক্য। যখন সমাস নিষ্পন্ন বাক্য হবে তখন সেটাকে আমরা বলবো কি, তখন সেটাকে আমরা বলবো কি যুগ্মরূঢ় শব্দ। থ্যাংক ইউ শাহিনুর, সুহানুর না শাহিনুর, সুহানুর, ঠিক আছে। আমি যেগুলো দেখাচ্ছি এইগুলো গুরুত্বপূর্ণ। দেখো, আমি যেগুলো দেখাচ্ছি এটাই। তাহলে আমি কি প্রথম করে ফেললাম কি পঙ্কজ। এখন আমরা দেখবো কি জলদি। তাহলে আগে দেখবো যে এটা কি সমাজ মানে ব্যাস বাক্য করা যায় নাকি, সমাজ কি ব্যাস বাক্য করা যায় নাকি দেখি তো। জলদি মানে কি? জল ধারণ, জল ধারণ করে যে, জল ধারণ করে যে। দেখো তো, এই যে সমাজ নিষ্পন্ন হয়ে গেল, সমাজ নিষ্পন্ন হয়ে গেল। কিন্তু আগে আমরা দেখবো যে জলদি দ্বারা আমাদের কাকে বোঝায়? ব্যবহারিক অর্থ আমরা যে জলদি দ্বারা কাকে বোঝাই বলতো? জলদি দ্বারা আমাদের কাকে বোঝায়? সমুদ্রকে বোঝায়। কি? সমুদ্রকে বোঝায়। কি?
সমুদ্রকে বোঝায় ব্যবহারিক অর্থ, কিন্তু ব্যুৎপত্তি অর্থ অর্থ বলতেছে জল ধারণ করে যা। তাহলে জল ধারণ শুধুমাত্র সমুদ্র করে? জল ধারণ কি সমুদ্র করে? দেখো তো তেলের বোতল আছে, তাহলে এটাও কি আমাদের পানি? মনে করো এটার মধ্যে আমাদের পানি আছে, যদি আমি এটা দেখাবো না, মনে করো এটার মধ্যে আমাদের পানি আছে, তো এটাও তো আমাদের জল ধারণ করে, করে না? করে। গ্লাস জল ধারণ করে না? করে। তাহলে আমাদের কি ব্যুৎপত্তিগত অর্থ জল ধারণ করে, যে এটা যে গ্লাস দিয়ে বোঝাতে পারে, এটা তেলের বোতল দিয়ে বোঝাতে পারে, সেটা আমাদের মার্কার দিয়ে বোঝাতে পারে, ধারণ করে। কিন্তু আমরা ব্যবহারিক অর্থ আমরা কি দেখি? আমাদের সমুদ্রকে বোঝায়। দেখো তো ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ মিল নাই, তাহলে আমরা রুড়ি শব্দ বলতে পারি, কি জন্য বলতে পারি না? কারণ এটা হচ্ছে আমাদের কি সমাজ নিষ্পন্ন বাক্য, বা সমাজ করা যায় যেটাকে বলা হয়, বা ব্যাস বাক্য করা যায় যেটাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে বলবো আমাদের কি, তখন সেটাকে বলবো আমরা কি যুগ্ম শব্দ। আমি এখানে যেগুলো দেখাচ্ছি ওইগুলো গুরুত্বপূর্ণ। যেমন পঙ্কজ, পীতাম্বর, রাজপুত। আচ্ছা, রাজপুত। আচ্ছা, রাজপুত দ্বারা তোমরা, আমি এখানে লিখি রাজপুত, তাহলে আমাদের কি থাকতে হবে? রূঢ় শব্দ এবং যুগ্ম শব্দের মধ্যে কি দুইটার মধ্যে ভিন্ন থাকবে, কিন্তু একটা সমাস নিষ্পন্ন বাক্য থাকবে। যেমন কি রাজপুত দ্বারা কি বোঝায়? রাজার পুত্রকে বোঝায়। এটা হচ্ছে আমাদের মানে ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ কি? যেটাকে বিশ্লেষণ করে অভ্যন্তরীণভাবে যেটাকে অর্থ দেয়। তাহলে কি রাজপুত মানে রাজার পুত্র, কিন্তু ব্যবহারিক অর্থ আমাদের রাজপুত মানে কি রাজার পুত্রকে বোঝায়? তোমরা তো বলো তো রাজপুত মানে কাকে বোঝায় বলো তো? রাজপুত দ্বারা কি বোঝায়? রাজপুত দ্বারা কি বোঝায়? আরে এবার ভাইয়া আমার তেলের বোতল নিয়ে, আচ্ছা তেলের বোতল নিয়ে আসছেন? হ্যাঁ, তেলের বোতল নিয়ে আসবো না কেন? তোমাদের জন্য তো, তোমরা তো এখন ভালো পারো, এই জন্য তো তোমাদের এই যে জাতীয় ঔষধ এটা তো এখন আনি না, কারণ তোমরা এখন ভালো হয়ে গেছো, পারো, তো এটা তো আর আনবো না। দেখো, রাজপুত দ্বারা আমাদের কি একটা কি জাতিকে বোঝায়, কি জাতির অজ্ঞার্থকে বোঝায়। তাহলে কি অভ্যন্তরীণ এবং ব্যবহারিক অর্থ এক না, এই জন্য আমরা কিন্তু এটা দিতে পারলাম না, বুঝছো? আচ্ছা, এখানে আমাদের আরেকটা দিছে নাকি দেখি তো, এই যে মহাযাত্রা কি দিয়েছে? মহাযাত্রা। দেখো, মহাযাত্রা কি জন্য আমাদের যোগ্যরূঢ়? মহাযাত্রা, এই মহাযাত্রা কি জন্য? এই লেখা এত খারাপ হচ্ছে কি? মহাযাত্রা। মহাযাত্রা দ্বারা আমাদের কি বোঝায়? যদি আমরা এটা মানে ভাই, দামি তেল দিলে চুল, আচ্ছা ঠিক আছে, দামি তেলই দিই আর কি। রাজার পুত্র। দেখো, মহাযাত্রা যদি আমরা বেশ বাক্য করি তাহলে আমাদের এটা কি হয়? মহা সমারোহের যাত্রা, মহা সমারোহের যাত্রা। তাহলে মহাযাত্রা দ্বারা আমাদের কি বোঝায়? মহাযাত্রা দ্বারা আমাদের কি বোঝাতে পারে? কি বল হয়? আমাদের মিছিল বোঝাতে পারে, কি মিছিল বোঝাতে পারে, রেলি বোঝাতে পারে। কিন্তু আমাদের মহাযাত্রা কি ব্যবহারিক অর্থে আমরা কি বোঝাই? মহাযাত্রা যাত্রা মানে কি মৃত্যু, মৃত্যুর যাত্রা। মহাযাত্রা মানে কি মৃত্যুর যাত্রা। দেখলা না কালকে কি ভূমিকম্প হলো, আজকে হলো, যে কোনো সময় মৃত্যুর যাত্রা আমাদের কাছে এসে পড়তে পারে। ইভেন কি এখনই আমি এখান থেকে মরে যেতে পারি, ইভেন কি এখনই ভূমিকম্প হয় এখানে আমি মরে যেতে পারি। সেটা হচ্ছে আমাদের কি মহাযাত্রা। তো মহাযাত্রা মানে কি মৃত্যু। মহাযাত্রা মানে কি? মহাযাত্রা মানে কি বলো? মহাযাত্রা মানে কি মৃত্যু, কিন্তু মহাযাত্রার ব্যুৎপত্তিগত অর্থ বোঝায় কি আমাদের মিছিল হতে পারে, বুঝছো তো, রেলি হতে পারে, তার থেকে বোঝায়। থ্যাংক ইউ যারা লিখতেছে, তাদের বোঝার আশা করি তোমরা কারা কারা লাস্ট পর্যন্ত থাকবে তাদের আমি দেখতে চাই। বোঝানোর জন্য সবকিছু আনা লাগে, যারও আনা লাগে, যারও তো আনা লাগে না, যারও হচ্ছে পিটানোর জন্য আনা লাগে, বুঝছো? তাহলে এইগুলোই গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে রাখিও। জলদি, জলদ, পঙ্কজ, পীতাম্বর, রাজপুত, তরঙ্গম এবং মহাযাত্রা। আমি কি আরো কি ব্যাখ্যা দিব? তোমরা যদি চাও আরো ব্যাখ্যা দিতে পারি, সমস্যা নাই। তোমরা যদি চাও আরো ব্যাখ্যা দিব। মৃত্যু, ওকে, রাজপুত দেখাইলাম, সবকিছু তো দেখাইলাম। এখন তোমরা একটু মানে এমসিকিউ আকারে তোমাদের প্রশ্ন আসতে পারে কি, উচ্চগত দিক থেকে শব্দ কত প্রকার? উচ্চগত দিক থেকে শব্দ কত প্রকার? যদি এটা নিয়ে মানে বিতর্ক আছে, কারণ হচ্ছে যে নতুন বইয়ের মধ্যে আমাদের অর্ধ তৎসমকে বাদ দিয়েছে। তো আমি মনে করি 5 প্রকার না দিয়ে তোমরা 4 প্রকারে দিবা, বা আমি এটা নিয়ে একটু গবেষণা করে নেই, মোটামুটি 4 প্রকার দিবা, কারণ অর্ধ তৎসম এখন বাদ পড়ে গেছে। অর্ধ তৎসম এখন বাদ পড়ে গেছে। আচ্ছা তাহসিন, তাহসিন আমি কি দেখে, তাহসিন তুমি আমাদের ওই যে রাজশাহী ইউনিভার্সিটি এডমিশন যে গ্রুপটা রয়েছে, ওই গ্রুপের মাঝে তুমি শেয়ারটা করে দাও আমাদের। আচ্ছা, রাজপথ। দেখো এর থেকে ভালো তোমাদের আমি মনে করি না আর কি বুঝাবে।
আমার জানা নাই আর কি। তোমাদের যদি এমসিকিউ সলভ করা যায়, এমসিকিউ সলভ করলে কিন্তু কোনোদিন তোমরা পারবা না। আচ্ছা, জি থাকবো মহাযাত্রা। এখন আমাদের চলে আসবে কি, উৎসগত দিক থেকে আমাদের 5 প্রকার, কিন্তু নতুন বইয়ের মধ্যে অর্ধ তৎসম নাই, তো 4 প্রকারও হতে পারে। তৎসম শব্দটা আমরা কিভাবে মনে রাখবো, এবং তৎসম শব্দকে আমি আমার অভিযাত্রী বই থেকে আমি কিছু জিনিস আনছি, মানে একটা পাতা আনছি, কারণ হচ্ছে আমি মনে করি যে এই পাতাটাই তোমাদের জন্য বেস্ট, বুঝছো? যেমন বলতে পারেন যে ভাই আপনি বই দেখে পড়ান, ভাই বই আমি কি আকাশ থেকে লেখা আনবো? তো বই কয়েকটা দেখতে হবে, তো ওই বইয়ের মিশ্রণ করে পড়াতে হবে, যাতে তোমরা বুঝতে পারো, বুঝছো? একজন আদর্শ শিক্ষকের কাজ হচ্ছে তার পড়াশোনা করতে হবে, তার মানে স্টুডেন্টের জন্য পড়াশোনা করতে হবে। তোমাদের থেকে আমি বেশি পড়ছি, ইভেন কি আমি কালকে থেকে এই টপিক পড়তেছি, সকাল 11টা থেকে 1টা পর্যন্ত পড়ছি, আবার 4টা থেকে এই 7টা পর্যন্ত পড়ছি, বুঝছো? থাকবো শেষ পর্যন্ত, জি থাকবো। আব্দুর রশিদ। আচ্ছা, আচ্ছা, এখন আমরা চলে আসি কি আমাদের তৎসম শব্দ। তৎসম শব্দ হচ্ছে, আমাদের একেবারে কথা বলি, আমাদের যে সংস্কৃতের শব্দ আছে, যে শব্দটা কোনো পরিবর্তন না হয়, একেবারে সরাসরি গুলির বেগে বিমানে করে একেবারে বাংলা এসে পড়ছে, সেগুলোকে আমরা বলা হয় তৎসম শব্দ। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া, কিভাবে বুঝবো এটা তৎসম শব্দ, কিভাবে বুঝবো এটা আমাদের তৎসম শব্দ? এই যে তোমাদের এখানে দেখানোর চেষ্টা করতেছি, দেখো তো তোমরা দেখতে পারো কিনা, একটু অন্ধকার থাকবে কিন্তু তোমরা আশা করে দেখতে পারবা আর কি। আচ্ছা দেখে দাও, তোমরা কি দেখতে পারতেছো? একটু বলে দাও তো। এটা এনে তো অন্ধকার দেখা যাচ্ছে কেন? আচ্ছা একটু কষ্ট করে তোমরা দেখার চেষ্টা করো, আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা তোমরা একটু কষ্ট করে এই পাতাটা দেখার চেষ্টা করো, আমি একটু বোঝানোর চেষ্টা করতে, কথা শোনো। পেজ নাম্বার বলেন, আমি জায়গায় নিচ্ছি। আচ্ছা এটা পেজ নাম্বার কত জানি, আমি তো বলে গেছি। এই যে দেখো কি বলছে, আমরা কিভাবে চিনবো যে আমাদের এটা তৎসম শব্দ? দেখো আমাদের তৎসম শব্দ আমরা কিভাবে চিনবো, একটু কষ্ট করে দেখো এই পাতাটা। দেখো কি, একটি শব্দের মধ্যে যদি আমাদের কি মূর্ধন্য থাকে, মদিনাস্য থাকে, এটাকে বলা হয় ম, এটাকে বলা হয় হয়ম। হয়ম থাকে, রসু থাকে, দীর্ঘিকার থাকে বা দীর্ঘি থাকে বা বিসর্গর থাকে, হ যোগ মূর্ধন্য কি, হ যোগ মূর্ধন্য থাকে, দন্তান্ন থাকে, তাহলে সেগুলোকে আমরা চোখ অফ করে বা কোনো নিয়ম ছাড়া সেগুলোকে আমরা কি বলতে পারবো, সেগুলোকে আমরা বলতে পারবো কি আমাদের আমাদের তৎসম শব্দ। তাহলে কি কি বললাম, একটি শব্দের মধ্যে যদি মূর্ধন্যস্য থাকে, মূর্ধন্য থাকে, হ থাকে, হ যোগ ম, ক যোগ মদিনাস্য, বা আমাদের কি থাকে হ যোগ দন্তান্ন, হ যোগ মূর্ধন্য, ঋষিকার, দীর্ঘিকার, রসুকার, এগুলো যখন থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে বলবো তৎসম শব্দ। যেমন আমি এখানে লিখলাম কি নদী, দেখো তো। এখন বলতে পারো নদী কোন সময়, সরি কোন শব্দ? তাহলে তুমি দেখতেছো কি এখানে দীর্ঘিকার আছে, তো দীর্ঘিমান থাকলে কি হবে, সেটা আমাদের কি তৎসম শব্দ হবে, সেটা আমাদের কি হবে, তৎসম শব্দ হবে, তাই না? ভাইয়া গুলায়া যাচ্ছে কি? আরে গুলা, হ্যাঁ। আর দি ভাই চশমা দিয়ে দেখছি। আচ্ছা একটু কষ্ট করে দেখো, একটু আমার কথা শোনো, তাহলে হবে, আমি লিখে লিখে বুঝাবো। কি একটি শব্দের মধ্যে, মানে একটা যখন শব্দ থাকবে ওই শব্দের মধ্যে যদি দেখতে পারো একটা বর্ণ, মূর্ধন্য, মদিনাস্য, কযোগ মদিনাস্য, রস্যকার, দীর্ঘিকার, পরে বিসর্গ বা হ যোগ দন্তান্ন, হ যোগ মূর্ধন্য, তাহলে সেটাকে আমরা বলবো কি, তখন সেটাকে বলবো আমরা তৎসম শব্দ। একটু আগে দেখালাম কি, দেখালাম নদী, নদীর মধ্যে কি দীর্ঘিকার আছে, আমি এখানে আরেকটা লিখতে পারি, যেমন কি বলতে পারি কি মানুষ, মানুষ। তো মানুষ কি জন্য আমাদের তৎসম শব্দ, একটু তোমরা বলে দিবা। খুদে বের করছি ভাই। আচ্ছা, মানুষ কি জন্য আমাদের তৎসম শব্দ, তোমরা একটু বলো তো দেখি। মানুষ কি জন্য আমাদের তৎসম শব্দ, একটু বলো দেখি। ভাই ঠান্ডা জ্বর লাগে আমি একেবারে জীবন শেষ। মানুষ কি জন্য আমাদের তৎসম শব্দ, কারণ এই যে মধ্যাহ্নস আছে, কি আছে, কি আছে, মধ্যাহ্নস আছে। যেমন কি আমি দেখলাম কি পাষাণ, পাষাণ হৃদয়, হাই রে গার্লফ্রেন্ড, হাই রে সাদিয়া, কি পাষাণ হলি, তোকে কত ভালোবাসলাম, কত তোর পিছন পিছনে ঘুরলাম, কিন্তু তুই আমাকে পাত্তা দিলি না, কোনো একদিন বুঝবি যখন আমি আরো বড় কিছু হয়ে যাব। দেখো তখন সেটাকে কি বলবো, পাষাণ মন। তাহলে এই পাষাণটা কি জন্য আমাদের, মানে আমাদের
আচ্ছা, পাষাণটা কি জন্য আমাদের কি কি বলা হয় তৎসম শব্দ? কারণ এই যে মধ্যাহ্ন স আছে, কি আছে? মধ্যাহ্ন স আছে। তো মধ্যাহ্ন স থাকলে আমাদের কি হবে? জি ভাই, ঠিক আছে, বুঝছেন আপনারা। ওকে, যেমন আমি কি বললাম, তীর্ণ। তীর্ণ, এই যে এটা কি জন্য হলো বলে দেন। এখানে দেখেন কি কি আছে? মূর্ধন্য আছে, কি আছে? মূর্ধন্য আছে। তো মূর্ধন্য থাকলে আমাদের কি দিতে হবে? ওকে, মূর্ধন্য ষ। অনেকগুলো লিখতে পারতেছো না, যা বুঝলাম, এটা সমস্যা নাই। ভাই সাদিয়া সবকিছু। আচ্ছা, তোমাদের বইয়ে যাদের আছে তারা তো বুঝেই ফেলছো। তো এই জন্য আমাদের এটা তৎসম শব্দ। আমি একটু একটু দেখাচ্ছি, পরবর্তীতে দেখি কি থাকবে। এটাকে বলা হয় কি? এটা হচ্ছে ক যুগ মদিনাস্য। এই যে এটা নক্ষত্র। কি? একটি শব্দের মধ্যে যে কি থাকে, ক যুগ মদিনাস্য, এটাকে কিভাবে লেখে আর কি? এই যে এইটা, এটা যদি বিশ্লেষণ করি, ক যোগ মধ্যাহ্নস্য, তাহলে আমি লিখলাম কি? নক্ষত্র। নক্ষত্র, নক্ষত্র। তাহলে নক্ষত্র বানান কি জন্য আমাদের তৎসম শব্দ? কারণ হচ্ছে এই যে আমাদের ক যুগ মদিনাস্য আছে। তো ক যুগ মদিনাস্য থাকলে আমাদের কি দিব? ভাই হাসালেন না, আসলে রুমমেট অভিযোগ করে। না, কষ্ট পাইলাম, বুঝছো না? কষ্ট পাইলে কি আর করবে? তো তোমরা তো হাসতেছো আর আমি তো কষ্ট পাইলাম, তো তোমরা আমাকে নিয়ে মজা নিলা, সমস্যা নেই। আচ্ছা, আমি কি কদক মদিনাস্য থাকলে আমরা কি তৎসম শব্দ, যেমন কি শিক্ষা। শিক্ষা, তাহলে শিক্ষার মধ্যে কি জন্য? কারণ এই যে কদক মদিনাস্য আছে, এই জন্য আমাদের এটা হচ্ছে কি তৎসম শব্দ। বাংলা লেখা পারে না? হ্যাঁ, বাংলা লেখা পারে না, ইংলিশটা ভালো করে পারে, বুঝছো? মূর্ধন্য আছে, পাষাণে। আচ্ছা, মনটা পাষাণ করে দিছে গো, অনেক কষ্ট পাইতেছি, কি আর করব। হাই রে, কি আর করবো। আচ্ছা, আরেকটা কথা মনে রাখতে হবে, উপসর্গ যে থাকে কি তৎসম উপসর্গ। এবং আমি আবারই বলতেছি, এগুলো তোমরা সন্দেহ দিয়ে পড়ো না, মানে উপসর্গগুলো একেবারে মুখস্থ করো। যেমন আমি মানে আমি সেকেন্ড টাইমের সময় তো পড়াশোনাটা মেন করছি। আমি যদি সেকেন্ড টাইমের মতন মানে এইখানে 10% যদি আমি মানে 9-10-এ ইন্টারে পড়াশোনা করতাম, তাহলে আমি আরো ভালো জায়গায় দিতে পারতাম। তো তৎসম উপসর্গ কিভাবে মনে হবে? একেবারে পরা অপশম নি হবো অনুনির দুর্বিশ্ব উত অধিপরি অতি উপবি অতি দেখো সব কিছুই কিন্তু আছে। যখন একটি শব্দের মধ্যে তৎসম উপসর্গ থাকবে, তখন সেটা হবে আমাদের কি আহ তৎসম শব্দ। যেমন কি পড়া, পড়ি, এগুলো দ্বারা। যেমন কি আমি লিখতে পারলাম, যেমন কি প্রভাব। এই কোথায় চলে আসলো? কি প্রভাব, কি প্রভাব। দেখো তো প্রভাব কি জন্য আমাদের এটা তৎসম শব্দ? কারণ এই যে আছে, একটি কি তৎসম উপসর্গ। যেমন কি আহ পরাজয়, পরাজয় আছে। তো এই জন্য আমাদের এটা হচ্ছে তৎসম শব্দ। আচ্ছা, তোমাদের ক্লাস কিন্তু 1 ঘন্টার বেশি চলে গেছে। তোমরা কি আরো ক্লাস করবা? তোমরা কি আরো ক্লাস করবা বলে দাও তো। এই যে পরাজয়, পরাজয়ের মধ্যে আমাদের কি দেখতে পাচ্ছি? আমাদের পড়া আছে। তো যখন এরকম থাকবে তখন আমাদের দিতে হবে এটা আর কি। আচ্ছা, এটা আমরা চলে গেলাম, একটু দেখে নাও। এটা দেখলে তো আমার কিরকম জানি লাগতেছে। একটি শব্দের মধ্যে কি বিসর্গ অর্থ দিতে হবে। যেমন কি মনোকষ্ট, বুকে ব্যথা, বুঝছো? মনে কষ্ট, অনেক মনে কষ্ট। হাই রে সাদিয়া রে, এই যে মনোকষ্ট, তাহলে এই মনোকষ্টের মধ্যে আমাদের দেখতে থাকি বিসর্গ। তো বিসর্গ থাকলে আমাদের কি তৎসম শব্দ। যেমন দুঃখ, আর কষ্ট নিতে চাচ্ছি না। এই যে দুঃখ, দুঃখের মধ্যে কি আছে? বিসর্গ আছে। তো বিসর্গ থাকলে কি হবে? তৎসম শব্দ। যেমন মনোকষ্ট, আহ শিরোপীড়া, দেখো একেবারে সহজ, বুঝছো? এইটা মেইন বিষয় আর কি। তৎসম শব্দ ডট 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 তৎসম প্রত্যয়। আচ্ছা, আরেকটা এখানে মনে রাখো, এখানে প্রশ্ন আসে, আমাদের প্রশ্ন আসে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভূমন্ডলীয় সম্পর্কিত যেগুলো থাকবে, তখন সেগুলো আমাদের কি হবে? তৎসম শব্দ। হ্যাঁ ভাই, ক্লাস করবে ইনশাল্লাহ, করতে হবে। যারা করতে পারবে তারাই কিন্তু লাস্ট পর্যন্ত আর ওই টপিক আর দেখতে হবে না। ওকে, আমাদের তৎসম শব্দ এতটুকুই ছিল। এখন আমরা দেবো কি অর্ধ তৎসম শব্দ। এখন আমরা দেবো কি অর্ধ তৎসম শব্দ। জি করব, লাস্ট পর্যন্ত যারা থাকে অভিনয়ের জন্য। না, অভিনয় করতেছি না তো, মনটা কষ্ট। তোমরা একটু কান্না করো, তোমার ভাইয়ের তো কান্না করতে, তোমরা একটু কান্না করবা না? এটা কথা।
এই ওকে, নাটকের জন্য বাইশে, আরে সারা না, কষ্ট পাচ্ছি বুঝো না, প্রেমিকা চলে গেছে। দেখো, অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ থেকে আমাদের প্রশ্ন আসে না তেমন। তো এটা তেমন, যেখানে যেমন কি জুৎস্না থেকে জুৎস্না, এরপর তৎসম শব্দ রত্ন থেকে অর্ধ তৎসম হচ্ছে রতন, বুঝছো? এগুলো আমাদের দেখা দরকার না, অর্ধ তৎসম থেকে তেমন প্রশ্ন আসে না, এখন আর নাই, এটা আমি স্কিপ করতেছি, এটা দরকার নাই। আচ্ছা, খাঁটি বাংলা উপসর্গ আসবো, ওয়েট করেন। এখন চলে আসবো আমাদের কি তদ্ভব শব্দ। আমাদের তদ্ভব শব্দ থেকে প্রশ্ন আসে। তদ্ভব মানে কি, তার কি বলছে, যে সকল শব্দ সংস্কৃত থেকে সরাসরি আসে না, কি ভাষার স্বাভাবিক বিবর্তনে, মানে বিবর্তনের মাধ্যমে, প্রকৃতির মাধ্যমে বাংলায় এসেছে, সেগুলো বলবো আমাদের তদ্ভব শব্দ। যেমন কি আমাদের এইখানে আসে, যেমন কি এই যে কি চর্মকার, চর্ম, আর এই যে চামার, কি চামার, এটা আমাদের বুঝতে হবে আর কি। জি ভাইয়া, থ্যাঙ্কস। হাসে কেন রে, পোলাপান হাসো কেন? আমার সাথে একটু কান্না করো, তোমরা হাসলে হবে? মানে তোমার ভাই, ভাই একটু কষ্ট পাচ্ছে আর তোমরা এরকম ভাবে ইয়া করতেছো, তোমরা এরকম ভাবে আমার অপমান করতেছো। চিস চিস চিস, আর তোমাদের কিছু বলবো না। আচ্ছা ঠিক ঠিক, হাসে কেন? আর কি আপনার কষ্ট থেকে আমি হাস। ওকে, দেখো এইগুলো তেমন গুরুত্বপূর্ণ না। এই যেমন কি চর্মহার থেকে প্রকৃত, মানে অর্ধতত্ত্ব, আর পরে হচ্ছে আমাদের তদ্ভব শব্দ, এই যে চামার, এইগুলো দেখো, আর কিন্তু দেখার দরকার নেই। এখান থেকে আরেকটা দেখিও, চাঁদ শব্দটা একটু দেখিও, চাঁদ থেকে আমাদের প্রশ্নটা আসে আর কি। তোমরা আমাকে অপমান করলা, পড়াতে মন চাচ্ছে না, তোমরা এরকম অপমান করলে কিভাবে পড়াবো? এখন চলে আসি, তাই বললো যে আমাদের দেশি শব্দ ভাই মনে থাকে না। দেশি শব্দ আমরা কিভাবে মনে রাখবো? আমি 4 থেকে 5টা দেখাবো ভাই, এই 4টা থেকে 5টা থেকে আমাদের আসতে পারে। সৌরভ কুমার, মুখে হাত দিছো কে? তোমার কি বিয়ে নাকি? রুমাল দিলা নাকি মুখের মধ্যে? বুঝলাম না। আচ্ছা, আমার ভাইয়া আমার, আচ্ছা দেখো, দেশি শব্দ, দেশি শব্দ আমরা কিভাবে মনে রাখবো? দেশি শব্দ একটু দেখি। বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা, সংস্কৃত, কিছু দেশি শব্দ। আচ্ছা, এগুলো আমরা দেখবো না। সবচেয়ে বেশি আসে কোনটা? আসে আমাদের কি কুড়ি, কি আমাদের কি দেশি শব্দ। যেমন কি আমাদের আসে কি চুলা, মুন্ডারি, চুলা মুন্ডারি ভাষা। আমাদের প্রশ্ন আসে কোথায়? এইখান থেকে। গঞ্জ, চুঙ্গা অনেকবার আসছে, দেখতে পারবা কি ডেকি অনেকবার আসছে, তাই না? তো এটাকে আমি একটু ইয়া দিছি, দেখি, যেমন কি খেয়ে। আচ্ছা, তোমরা যারা এটা পারো না তাদের জন্য আমি একটা ইয়া দিয়েছি, দেখো ছন্দটা দেখো। এই ছন্দ যদি মনে রাখতে পারো ভাই, তোমাদের আর দেশি শব্দ পড়া দরকার নেই, যদিও দেশি শব্দ অনেক কম। জাস্ট মনে রাখবে কি, মনে রাখার কথা, এক গঞ্জের কুড়ি, ডাগর টুপর মাথা দিয়ে, চুঙ্গা হাতে, পেটে জ্বালাই চুলা কুলা, ডাব এবং ডিঙ্গা নিয়ে টং করে কি মাথায় উঠলো। তাহলে দেখো তো এখানে কি কি আছে, জাস্ট এতটুকু। এই যে গঞ্জ, কুড়ি, ডাগর, টুপর, পরে হচ্ছে আমাদের কি চুঙ্গা, আমাদের কি কুলা, আমাদের কি ডিঙ্গা, ডাব, টং, এগুলো হচ্ছে আমাদের কি এই শব্দ। জাস্ট এতটুকু মনে রাখবা। তোমরা স্ক্রিনশট নিতে পারো, বা আমি এই স্লাইডটা তোমাদের দেইনি আর কি, এই স্লাইডটা তোমাদের দিব আর কি, যারা পেট বেসের আছো। দেখো, আমরা কি বুঝতে পারছি? না ভাই, আপনার জন্য না। সৌরভ কুমার, সমস্যা নাই, তুমি আমি একসাথে বিয়ে করবো, সমস্যা আছে? দুই ভাই একসাথে বিয়ে করবো এইভাবে রুমাল দিয়ে, সমস্যা নাই। একসাথে খুঁজবো, চান্স পাও একসাথে আমরা রাজশাহীতে খুঁজবো, পাত্রী খুঁজবো আমরা, বুঝছো? কোনো সমস্যা নাই। আমি একমাত্র মেয়ে যার সাদিয়া বান্ধবী নাই। আচ্ছা, এতটুকু বুঝছি আমরা, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। এখন আমরা চলে আসবো কি বিদেশি শব্দের মধ্যে। আচ্ছা, বিদেশি শব্দ মানে কি? দেশি শব্দ বাদ দিয়ে যত শব্দ আছে সেগুলোকে আমরা বিদেশি শব্দ বলি। কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন আসে কোনটি মানে আরবি শব্দ, কোনটি মানে ফার্সি শব্দ, এগুলো প্রশ্ন আসে ভাই। আমার নাই। আচ্ছা, এতটুকু আমরা বুঝছি। বুঝলাম না, নেট কি আমার সমস্যা করে না? ওই ওই যেগুলো দেখাইছি দেশি শব্দ, ওইগুলো পড়লেই হবে ইনশাল্লাহ, বুঝলা? রুমালের দিন শেষ। আচ্ছা, এখন আমরা কিছু কথা বলি। 1 নম্বর হচ্ছে আরবি শব্দ আমরা কিভাবে মনে রাখবো? আরবি শব্দ কিভাবে মনে রাখবো?
আদালত সংক্রান্ত কি, আদালত, আদালত সংক্রান্ত যত শব্দ আছে সেগুলো আমরা কি বলবো, আরবি শব্দ। তাহলে আদালত সংক্রান্ত কি আছে, যেমন কি মহকুমা, কি মহকুমা, যেমন কি রায়, যেমন কি দলিল, যেমন কি এজলাস, যেমন কি কানুন, যেমন কি এখানে আর নাই নাকি, আচ্ছা এই যে কি মুলতবি, যেমন কি আমাদের, আচ্ছা এখানে আর দেওয়া হয়েছে না। তাহলে আমাদের এক নম্বর কথা কি, আমরা কিভাবে মনে রাখবো, আরবি শব্দ হচ্ছে আদালত সংক্রান্ত যত কিছু আছে, আদালত সংক্রান্ত যত কিছু আছে সেগুলোকে বলবো কি আমাদের আরবি শব্দ। যেমন কি ফরিয়াদ, এখানে দেয়নি, ফরিয়াদ, ফরিয়াদ। আমার লেখাটা বুঝছো তো, আমার লেখা না বুঝলেও একটু বুঝে নাও। এই কি লিখি রে, আমি তো নিজেই বুঝতেছি না। কি ফরিয়াদ, ফরিয়াদ, ফরিয়াদ দেখো তো আদালতের মধ্যে ফরিয়াদ করে না, তো এটা আমাদের কি আরবি শব্দ। এভাবে আমাদের মনে রাখতে হবে। যেমন কি বাদী, বাদী, যেমন কি আসামি, এটা আরবি শব্দ। কি জন্য, কারণ আদালত সংক্রান্ত যখন কোনো কিছু থাকবে তখন সেটা হবে কি, তখন সেটা হবে আমাদের কি, তখন সেটা হবে আমাদের আরবি শব্দ, মনে রাখতে হবে। আর এইগুলো যেগুলো আছে আরবি তুমি দেখলেই বুঝতে পারো। যেমন কি আল্লাহ, যেমন কি হারাম, আমাদের হারাম শব্দ আছে না কোরআন, কোরআন শরীফে, তো এটা তো আমাদের হবে। যেমন কি হালাল, কলম, এই যে কলম শব্দটা আমাদের অনেকবার প্রশ্ন আসছে, একটু ভালো করে দাগে নাও, একটু ভালো করে দাগিয়ে নাও তো, একটু ভালো করে দাগিয়ে নাও। সবচেয়ে বেশি আমাদের প্রশ্ন আসছে এই কলম, কলম শব্দটা অনেকবার আসছে। তো কলম কোন শব্দ, আজকে যেমন রাখবো কলম হচ্ছে একটা আরবি শব্দ। কলম কোন শব্দ, আরবি শব্দ। ওকে, আমরা আগাচ্ছি, জি বুঝছি। আচ্ছা এখানে আর কিছু নাই তেমন, সামনে আগাচ্ছি। আরবি শব্দ মনে রাখার কৌশল, এটা কখনো তুমি মুখস্থ করতে পারবা না, কিন্তু তুমি যেটা করবা, এই যে শব্দগুলো আছে এই শব্দটা মানে ছন্দটা তুমি 5 থেকে 10 বার পড়বা প্রতিদিনও। যদি তুমি মানে 7 দিনে যদি তুমি 2 বার করে পড়ো, আরবি শব্দ মনে রাখার যে কৌশল এটা জাস্ট মনে যদি রাখতে পারো এবং ভালো করে দেখবা কি কি আছে। যেমন কি আরবি শব্দ মানে ইমানদার, ওযু, গোসল, হাদিস, কোরআন, তসবিহ, হজ, যাকাত, এগুলো যে আছে এগুলো আরবি শব্দ। কিন্তু আমি কিভাবে মনে রাখবো, এই যে এটা বলবো, আরবে ইসলামে বিদেশি ইমানদার ওযু গোসল করে হাদিস কোরআন তসবিহ পড়ার পর হজ যাকাত কুরবানি করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ এবং জাহান্নাম হতে মুক্তির জন্য। এইভাবে যখন পড়বা তখন আরবি শব্দ মনে রাখতে পারবা। আমি আগেই বলছি, আমার পায়ে প্রচুর ব্যথা হারিয়ে। আচ্ছা আমি যেটা আগেই বলছিলাম যে কিছু কিছু শব্দ আছে যেগুলো আমি তোমাকে পড়াতে পারবো না, এগুলো তোমার নিজ দায়িত্ব পড়ে নিতে হবে। কিছু কিছু শব্দ আছে মানে দাঁড়ানো কঠিন হচ্ছে। কিছু কিছু শব্দ আছে যেগুলো তোমাকে আমি পড়াতে পারবো না, এগুলো তোমার নিজে নিজে পড়ে নিতে হবে। এখন আমরা পড়বো কি, এইখানে আমি তোমাকে বোঝাতে পারবো এবং অনেকবার। এখানে একটা শব্দ আছে কি পর্তুগিজ শব্দ, এবং অনেকবার এখান থেকে প্রশ্ন আসছে কি পর্তুগিজ শব্দ থেকে আমাদের প্রশ্ন আসে। তো আমরা কিভাবে মনে রাখবো যে এটা পর্তুগিজ শব্দ। এক নাম্বার আমি যদি কথা বলি কি খ্রিস্ট ধর্মীয় সংক্রান্ত যে কোনো কিছু যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কি পর্তুগিজ শব্দ। যেমন কি, যেমন গির্জা, গির্জা, তো গির্জা একটা কি খ্রিস্ট ধর্মীয় না, তো এটা আমাদের কি পর্তুগিজ শব্দ। যেমন কি পাদ্রে, এটা কি আমাদের কি, দাঁড়ায় থাকা কঠিন, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি খ্রিস্ট ধর্মীয় না, এটা কি আমাদের খ্রিস্ট ধর্মীয়, অবশ্যই খ্রিস্ট ধর্মীয়। যেমন কি যিশু, ঈসা আল্লাহ সাল্লাম, যেটা যিশু, যিশু বানান হয়েছে, হয়েছে যিশু, যিশু হচ্ছে কি খ্রিস্ট ধর্মীয় না, এই জন্য এটা আমাদের হবে কি পর্তুগিজ শব্দ। ওকে, পর্তুগিজ শব্দ। তাহলে আমি এখন বলতে পারি যে ভাই আমি এতগুলো মনে রাখবো কিভাবে। এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জানো কি আসে, চাবি আমাদের আসে, গিয়ে গুদাম, আলমারি আসে, আমাদের আসে আলকাতরা, এগুলো কিভাবে মনে রাখবো, এই যে দেখো নিচে আসে পড়ো কি, এখানে দেখো কি দেখছে, গির্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস, পেঁপে, পেয়ারা, আলপিন, আলকাতরা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক, স্ত্রী, ইস্পাত এবং পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন। তাহলে দেখো তো একেবারে সহজ। দেখো বারবার যখন পড়ে নেবে তখন দেখতে পারো এই যে গিজরা আছে, পার্দি আছে, চাবি আছে, গুদাম আছে, আলমারি আছে, আনারস আছে, পেঁপে আছে, পেয়ারা আছে, আলপিন আছে, আলকাতরা আছে। এগুলো কি একেবারে সহজ। জাস্ট একটু তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। আর যারা আমাদের বেঁচে আছো
তাদের তো আর বলতে হবে না, তাদের তো পিডিএফ দিবই। আর অতি শীঘ্রই আমাদের ক্লাসের যে মানে সকল ক্লাসের একটা গ্রুপের মধ্যে রাখবো আর কি, যাতে তোমরা যে কোনো সময় পড়ে নিতে পারো। আর যারা পরবর্তীতে ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের সাথে পেজে যোগাযোগ করিও ইনশাল্লাহ। এতটুকু আমরা বুঝলে আগাবো। পরবর্তীতে আমাদের চলে আসে কি তুর্কি শব্দ। আমি দাঁড়িয়ে থাকা প্রচুর কঠিন হচ্ছে, মানে কি সমস্যাটা আমার শুনো। মানে আমি বেশিক্ষণ যদি দাঁড়িয়ে থাকি আমার পায়ের যে রগটা আছে ওইটা মানে টান দেয়, মানে টান খায় আর কি। বিশেষ করে এটা সবচেয়ে বেশি সমস্যা হয় আমি যখন মানে ক্রিকেট খেলার সময় বোলিং মানে বারবার পেস বল করি, বারবার পেস বল করি, কিছুক্ষণ পরেই আমার পা একেবারে নিচের যে মানে নিচের যে পাতাটা রয়েছে সেখানে রগটা মানে চিড়ে যাচ্ছে এরকম লাগে, বুঝছো। এই হলো আমার সমস্যা, দুইটা সমস্যা। আর একটা সমস্যা আছে, খেললে আমার হাতের রগটা ফুলে যায়, মানে পেস বল করলে। তো এইটা সমস্যা, তাহলে আমি লাস্ট পর্যন্ত ক্লাসটা করাবো আর কি, বুঝছো। 1 ঘন্টা 25 মিনিট ইতিমধ্যে ক্লাস নিয়েছে। এমসিকিউ সলভ করানো আমার ভালো লাগে না, কারণ হচ্ছে আমি যখন তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে দিব তখনই তোমার ভালো হবে। এখন আমরা শিখবো কি তুর্কি শব্দ। তুর্কি শব্দের মধ্যে আমরা দেখতে পারবো কি বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি, এগুলো আমাদের আসে, বন্দুক, বারুদ, চাকর। তাহলে এটা আমরা এই ছন্দ দিয়ে শিখবো। যদি আরেকটা সুন্দর ছন্দ আছে মনে হয় আমার খাতায়, ওই খাতাটা আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আরো ছোট। যেমন কি বিবি বেগম কি কুরমা খায়, বাহাদুর দেশ চালায়। বাহাদুর দেশ চালায়, তাহলে বাহাদুর। এবং দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায় কুলির লাশ। চাকু, এই যে চাকু শব্দ, হাতে বাবুর্চি তাই দেখে হতবাক। এই দেখো চাকু, বাবুর্চি, সুলতান মাহমুদ বন্দুক নিয়ে দৌড়ে পালায়। এই যে বন্দুক, আমাদের কি বন্দুক, কি আমাদের কি তুর্কি শব্দ না? অবশ্যই তুর্কি শব্দ। না না, ফুটবল খেলতে, আচ্ছা ফুটবল আমি ভালো খেলতে পারি, বুঝছো দীপক, ভালো খেলতে পারি। ওকে, আমরা কিন্তু এই যে মানে ছন্দটা দিয়েছি এগুলো কিন্তু তোমাকে মানে মানে কোনো ব্যাখ্যা দিতে পারতেছি না বা তোমাকে বুঝাতে পারবো না। জাস্ট হচ্ছে তোমার মুখস্থ করতে হবে, প্লাস হচ্ছে তোমার এই ছন্দটা পড়তে হবে, তাহলে হবে। যেরকম আমি রুড়ি শব্দ, যুগরুড় শব্দ, ওইগুলো আমি ব্যাখ্যা দিয়ে তোমাকে বোঝাতে পারছি, কিন্তু তোমাকে তুর্কি শব্দ ভাই বোঝানোর কোনো অপশন নাই। এটা তোমাকে মুখস্থ করতে হবে। জাস্ট তোমাকে শর্টকাট টেকনিক আমি দেখানোর চেষ্টা করছি। আরে ক্লাস অফ করে দেন বা আচ্ছা, বেশি কষ্ট না না, ক্লাস তো অফ করা যাবে না, ক্লাস তো অফ করা যাবে না। এই যে উলন্দাজ শব্দ, একেবারে কম শব্দ কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো কি 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 উলন্দাজ শব্দ কিভাবে মনে রাখবো? যেমন কি উলন্দাজরা ইস্কাপন টেক্কা তুরপ রুইতন হরতন দিয়ে তাস খেলে, শেষ। কি উলন্দাজরা ইস্কাপন টেক্কা তুরপ রুইতন হরতন দিয়ে তাস খেলে, শেষ আমাদের কথা। এতটুকু বললে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এতটুকু বললে কিন্তু আমাদের হয়ে যাবে, তাই না? এতটুকু বললে হবে। এতটুকু কি আমরা মনে রাখতে পারবো না যে ওলন্দাজ শব্দ কি কি আছে? সিম্পল বিষয়, কি কি জাস্ট একটু মনে রাখবা। এটা আমি তোমাকে কোনো ব্যাখ্যা দিতে পারবো না, জাস্ট হচ্ছে এইটা মনে রাখবা। ওলন্দাজরা স্কাপন টেক্কা তুরো প্রয়োজন হরতন দিয়ে টাস খেলে, ওকে। আর কোনো কিছু নাই। বুঝাতে পারলাম? এতটুকু বুঝাতে পারলে আমি আগাচ্ছি ইনশাল্লাহ। লাস্ট পর্যন্ত সকলে থাকতে পারবে না, যা বুঝতেছি। আমি তোমাদের জন্য ক্লাস করাচ্ছি আর তোমরা থাকতে পারবে না। জি জি জি, ওকে। এতটুকুই আমাদের স্লাইডে ছিল, এই স্লাইডে ছিল। সো আজকের ক্লাস এতটুকুই আমরা বোঝানোর চেষ্টা করছি। এখন তোমরা বলতে পারো যে তোমরা কি মোটামুটি বোঝার চেষ্টা করছো বা বুঝছো নাকি, এটা তোমরা বলে দিবা। অবশ্যই বলবা ক্লাসটা কেমন লাগছে। আর যারা, আবারও বলতেছি, যারা আমাদের ডু অর ডাই বেসে ভর্তি হতে যাচ্ছে, হয়তো বা তুমি মরবা, নয়তো বা তুমি পাবলিক হেয়ার হবা, এটা হচ্ছে তোমার মেইন বিষয়। মৃত্যুবরণ মানে কি তুমি মরে যাবা এরকম না, তোমার শেষ চেষ্টা পর্যন্ত তুমি চেষ্টা করবা। সো ওই বেসটাই হচ্ছে ডু অর ডাই বেস। এখানে মানবিক বিভাগ পরিবর্তন যারা রয়েছে তারা এখানে পড়তে পারবা। জাস্ট হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা বা আমাদের কি বলা হয়, আমাদের পেজে মেসেজ মেসেজ দিবা। আবারই যারা মানে লাস্ট সময় তো এটা ক্লাসটা অনেক মানুষ দেখবে, তো আমি লিখে দিচ্ছি 01952338944 মেসেজ দিবা। এই মেসেজ দিবা, তোমার যে কোনো সমস্যা বলতে পারবা। ওকে, আজকের ক্লাসে এতটুকু। ভালো লাগছে ক্লাসটা? আফিয়া জাহান, থ্যাংক ইউ। থাকতে পারবো আমি জানা। আলহামদুলিল্লাহ, জি ভাইয়া বুঝছি। ওকে, আজকের ক্লাসে আমি বোঝানোর চেষ্টা করি, লাস্টে কিছু কথা বলিনি, দেখো লাস্টে একটু কথা বলে নাই। ক্লাসের পরে তুমি যেটা করবা, ক্লাসের পর তোমার কাজ হচ্ছে একটু ব্রেক নিয়ে একটু খাওয়া দাওয়া করে তোমার প্রথম যে পড়াটা থাকবে সেটা হচ্ছে শব্দের উপর।
তুমি যখন এই যে ক্লাসটা করলে এবং মানে একটু পরে যখন পড়তে বসবে এবং রাতের মধ্যে যখন তুমি এটা পড়ে নেবা, কারণ আমার কথা এখন তোমার মাথার মধ্যে আছে, এবং তখন তুমি যখন আবার পড়বা তখন তোমার পড়াটা জোরালো হয়ে যাবে। তো তোমাকে বলবো ক্লাসের পরে তুমি এই বিষয়গুলো তুমি পড়ে নাও, তাহলে তোমার হয়ে যাবে। ভালো লাগছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। চলে যাচ্ছ? আমি তো এখনো চলে যাই নাই। ওকে, থ্যাংক ইউ। আমার মাও বলে, ক্লাস দেখে বলে, এই তুই তো ভালো ক্লাস নিতে পারিস না। যদি আমার মার কাছে আমি তো ভালোই থাকবো, এটা তো স্বাভাবিক, তাই না? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে অনেক অনেক অনেক। ওকে, তোমরা ভালো থাকিও, এবং দিন শেষে আর কিছুদিন আছে, এরকম যাতে আর না বলতে হয় যে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। কারণ এখন যদি তুমি পড়াশোনা না করো, আর কিছুদিন পর আর বলতে পারবো না যে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। তো এখন তোমার উপর নির্ভর করবে যে তুমি চান্স পাবা না পাবা না। এখন তোমার উপর নির্ভর করবে তুমি চান্স পাবা না চান্স পাবা না। তো আমরা একটু লিখে দিব, আমরা কি চান্স পাবো না পাবো না? বলে দাও, ইনশাল্লাহ আমরা চান্স পাবো। সকলে লিখে দিবা, আমরা ইনশাল্লাহ চান্স পাবো, এর মাধ্যমে আমাদের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, থ্যাংক ইউ। তাওসিন, তাওসিন আক্তার, তো আপনার নামটা আমি মানে পেট বেছে না, আপনি মেসেজ দিল, আমি নামটা নিতে পারি না সম্পূর্ণ। মেঘলা আকাশ, থ্যাংক ইউ মেঘলা আকাশ। ও মেঘলা আকাশ, মেঘলা আকাশ বলতে জান্নাত, সে খুবই একটা অ্যাক্টিভ স্টুডেন্ট, আমি দেখতে পারি প্রতিটা ক্লাসে থাকে। তো ইনশাল্লাহ মেঘলা আকাশের চান্স পাবা ইনশাল্লাহ। মরিয়মকে দেখতে পারতেছি, মাইশা, দীপক, আফিয়া, ইনশাল্লাহ দোয়া করিও, চেষ্টা করিও, ইনশাল্লাহ সফল হয়ে যাবা। চেষ্টার সাথে অবশ্যই দোয়া থাকতে হবে। অনেক স্টুডেন্ট দেখছি, আমার এরকম একটা বন্ধু ছিল যে অনেক পড়াশোনা করছে, কিন্তু দিন শেষে জাস্ট হচ্ছে পরীক্ষার খাতার মধ্যে ইংলিশের জায়গায় বাংলা, বাংলা জায়গায় ইংলিশ দাগিয়ে চান্স পাইনি ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর চান্স পাইছে জাহাঙ্গীরনগরে। যে ছেলে কনফার্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, সে ছেলে চান্স পায়নি, কারণ কি? তার ওইটা কি একটু সমস্যার জন্য। তো আল্লাহর কাছে দোয়া করবে যাতে কোনো সমস্যা না হয়। ওকে, আজকের জন্য এখানে সমাপ্তি। দেখা হবে আগামী কাল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।